হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান টু দ্য অরুণ মুখার্জি শো। আরেকটা নতুন দিন, আরেকটা ভালো ব্যবসা, আরেকটা ভালো এন্টারপ্রেনার, আরেকটা বড় স্বপ্ন। আজকের আমাদের যে পডকাস্ট হতে চলেছে, দিস সামস আপ প্রিটি মাচ। তো আজকে আমার সাথে আছে তুহিনদা। তুহিনদা ইজ বেসিক্যালি আ এফএমসিজি এন্টারপ্রেনার, আ বিটেক অ্যান্ড আ এমবিএ। তো আজকে তুহিনদার কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে, শেখার আছে। তো আর দেরি না করে তুহিনদার জার্নিটা শোনা যাক। তুহিনদা, ওয়েলকাম টু দ্য অরুণ মুখার্জি শো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো তুহিনদা, ব্যাকগ্রাউন্ডটা তো আমি বললামই, বিটেক প্লাস এমবিএ, রাইট? তো ব্যবসায় কিভাবে আসা অ্যান্ড কেন আসা? হ্যাঁ, মানে খুব ছোট করে বললে আমার অন্টারপ্রেনারশিপকে এমনিতেই বলা হয় একটা জার্নি, আর আমার জার্নিটা একটু লম্বা। লম্বা মানে এই এফএমসিজি। থ্যাংক ইউ ফর আ নাইস ইন্ট্রোডাকশন অ্যান্ড থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস। এটা একটা বড় সুযোগ, কারণ আমি এই শোটাকে দারুণভাবে ফলো করি। তো এই মুহূর্তে আমি যে সাবজেক্টটা নিয়ে কাজ করছি, এফএমসিজি বা হর্বাল এফএমসিজি পার্সে, আমরা যে সময় স্কুলিং করতাম, এটা সেই সময় আমাদের হাতের কাজ হিসেবে শেখানো হতো, সাবান এবং ফিনাইল বানানো। আহ, এখন এই মুহূর্তে কারিকুলামের মধ্যে সেই সব নেই, কারিকুলাম ইত্যাদি চেঞ্জ হয়ে গেছে। তো আমার ফেভারিট সাবজেক্ট বিফোর মাই বিটেক, মানে যখন আমার মানে প্রথমবারে আমি টেকনিক্যাল জয়েন্টটা পাইনি, তো মানে আমার বরাবরের খুব পছন্দের সাবজেক্ট ইজ কেমিস্ট্রি। স্টিল নাও, এখনো পর্যন্ত আমার খুব পছন্দের সাবজেক্ট কেমিস্ট্রি। তো সেখান থেকে ইঞ্জিনিয়ারিং এভরিথিং যাওয়া। খুব সত্যি কথা বলতে, যে সময় আমরা টেকনিক্যাল জিনিসটা করেছিলাম, স্টাডিজ গুলো করেছিলাম, অন্ত্রপ্রেনারশিপ বলে খুব একটা কিছু প্রমোট করা হতো না। আর যদিও বা হয়ে থাকে, আমরা যে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, আমার বাড়ি মফস্বলে, আমরা কোনোদিন ব্যবসার কথা ভাবতে পারি না, বিকজ অফ ইকোসিস্টেম। কারণ চাকরিতে জয়েন করতে হবে। সোজা কথা বলতে, যখন পোস্ট টেকনিক্যাল, আমার প্রথম জয়েনিং, যেই আমার টেকনিক্যাল, ইভেন আমার 12-এর পর থেকে আমি কিন্তু বাংলায় থাকিনি। ওকে। আমি বরাবরই বাংলার বাইরে, পড়াশোনা থেকে শুরু করে কাজকর্ম সবটাই বাইরে। তো তারপরে যখন আমার কাজ শুরু হলো, আমার প্রথম পোস্টিংটাই ছিল দক্ষিণ ভারতে, হায়দ্রাবাদ থেকে প্রায় 35 কিলোমিটার দূরে রামাগুন্ডাম বলে একটি জায়গায়, যেখানে ভাষা বোঝার প্রায় লোকজন কিছু নেই, কেউ নেই। তো ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স, যে সার্চিংটা একটু বেড়ে যায়। তো বরাবরেরই আমার কাজের ক্ষেত্রে যেটা প্রাপ্তি হয়েছে, সেটা হচ্ছে দুটো জিনিস খুব কম্বাইন্ড ছিল। একটা হচ্ছে সাবজেক্ট বা পড়াশোনা, এই নলেজটা আমার বরাবরই খুব ভালো লাগে, অ্যান্ড পিপল। এটা ইনফ্লুয়েন্সড বাই মানে আমাদেরই নিজস্ব প্রচুর পার্সোনালিটি। বিবেকানন্দ, মানে আমি নিজে মিশনের স্টুডেন্ট। তো এই কাজ করতে গিয়ে আই ওয়াজ পোস্টেড ইন এনটিপিসি, এবং এই কেমিক্যাল প্রসেস এভরিথিং, এই জিনিসপত্রগুলো দিয়ে আই এম এ ভেরি মাচ প্রসেস ওরিয়েন্টেড পার্সন। প্রসেস মানে আমি টেকনিক্যাল প্রসেসের কথা বলছি, ম্যানুফ্যাকচারিং এভরিথিং, এটাই আমার কাজের জায়গা। প্রথম যে লার্নিংটা আমি এসেছিল, সেটা এই মানে স্টিল নাও আই এম কানেক্টেড উইথ দ্যাট পার্সন, মিস্টার মহিল মাহানান। এখন উনি এনটিপিসি খুব সিনিয়র পজিশন আছে। উনি বলেছিলেন যে তুই যে কোনো জায়গায়, তুমি যে পজিশনেই কাজ করো, যাই কাজ করো, ইন্ডিয়াতে কাজ করতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জুগাড়। কিচ্ছু তুমি হাতের কাছে পাবে না। এইটা আমি আজও খুব ফলো করে যাই। তো কাজের সূত্রে, কামিং ব্যাক টু দ্য টপিক, আমাকে ভেন্ডার, র মেটেরিয়াল, এই কানেক্ট করতে সাউথ ইন্ডিয়া সারাউন্ডিং খুব ঘুরতে হতো। আমাকে ব্যাঙ্গালোর যেতে হতো, কেরালা যেতে হতো। এইগুলো আমার কাছে খুব সুযোগ হিসেবে আসে। প্রথম কথা হচ্ছে, ওখানে এন্টারটেনমেন্টের প্রায় কোনো কিছু জায়গাপত্র নেই। উইকডেজ আমি ইচ্ছে করেই কেনাকাটার জিনিসপত্র করে দক্ষিণ ভারতে চলে যেতাম। দুটো জিনিস আমার বরাবরই খুব টানতো, যেটা হচ্ছে ওই নেচার। সেটা মানে আমি এই সাবজেক্টটা নিয়ে যদি কাজ না করলে, আই ওয়াজ অলওয়েজ কানেক্টেড উইথ নেচার। বরাবরই খুব ভালো লাগে। তো আমি বিভিন্ন অরোভিল ইত্যাদি এই জায়গাগুলোতে খুব যাওয়া শুরু করি। এই অরোভিলে গিয়ে একটা খুব অদ্ভুত জিনিস দেখি আমি। অ্যাপার্ট ফ্রম দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড এভরিথিং, আয়ুর্বেদা, শুধু আগরবাতি বা ধূপের একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি। আমি যে সময় কথা বলছি দীর্ঘদিন আগে, তখন ওই অরোভিলে সারাদিনে আমি খোঁজ নিয়েছিলাম 12,000, 13,000, 20,000 প্যাকেট শুধু ধূপ বিক্রি হয়। এবার যখনই এই ধরনের কোনো ইনিশিয়েটিভ দেখি,
মধ্যবিত্ত বাঙালি ফরম্যাট থেকে আমরা বলছি, আমরা বরাবরই ভাবি এই কাজটার সাথে আমি কিভাবে জুড়ে যেতে পারবো। কিভাবে পারবো? একজন চাকরিজীবী হিসাবে। কিন্তু কোনোভাবেই মাথায় এইটা হিট করে না যে আমি এটা নিয়ে কি কোনো কিছু নিজে থেকে তৈরি করতে পারি, কোনো ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি। অন ক্যামেরাই বলছি, চাকরি করতে গিয়ে যতদিনের আমার ওভারঅল এক্সপিরিয়েন্স, আমার সবসময় মনে হয়েছে, আমি খুবই সত্যি কথা বলছি, যে যা রেসপন্সিবিলিটি আমার দেওয়া হতো, আমার সবসময় মনে হতো এফিসিয়েন্সি সেটাই যদি নির্ধারিত সময়ের আগে আমি শেষ করে দিতে পারি, কারণ বাকি সময়টা আমি নিজের অন্য কাজে ব্যবহার করতে পারবো। কারণ আমার সবসময় মনে হতো সেটা আমি মানে অন্য কাজও করতে পারি, পড়াশোনা করতে পারি, এন্টারটেনমেন্ট, যদি পুরো কাজটা আমি আমার ডিজাইন কাজে দেবো না, মানে যেটা আমাকে ডেপিউট করা হয়েছে, আই উইল বি ডুইং সামথিং অফ মাই ওন। ওখানে আমরা হাতে বানানো কিছু জিনিস নিয়ে এনটিপিসিতে প্রতি বছর দুর্গোৎসব হতো। তো আমার যারা সহকর্মী, যাদেরকে তথাকথিতভাবে লেবার বলা হয়, তো তাদের সবাইকে নিয়ে আমরা কিছু এক্সিবিশন করতাম, কিছু হাতে বানানো জিনিস, চা হলো, কোনো কিছু আমরা বানিয়ে নিলাম, এইটা তখন থেকেই আমরা করতাম। সেকেন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দক্ষিণ ভারত ঘুরে ঘুরে যেটা আমি দেখেছিলাম, যে হ্যান্ডিক্রাফটস, হস্তশিল্প, এই ব্যাপারটাকে ওরা যে অর্গানাইজড ইন্ডাস্ট্রিতে কনভার্ট করে ফেলেছে, সেটা হিউজ। আমার এখনো মনে হয় আজকের দিনে আমরা যা করছি, আজ থেকে 5 বছর আগে দক্ষিণ ভারত করে ফেলেছে। শুধু করে ফেলেনি, সেটা অর্গানাইজ ইন্ডাস্ট্রি, ব্যবসায়িক ফরম্যাটে করে এক্সপোর্টের জায়গায় গিয়ে বড় জায়গায় করে ফেলেছে। That was the triggering factor when I started, I should learn something which is related to my field. তো আমি একটি কোর্স করি, সেই কোর্সই পিওরলি হচ্ছে আয়ুর্বেদের পড়াশোনা, অ্যান্ড স্পেসিফিক্যালি দ্যাট মেকিং। কেমিস্ট্রির আমার বরাবরই আমার সাপোর্টটা ছিল, এবং সেখানেই মূলত আমার সাথে আমার কো ফাউন্ডারের মিট হয়। আমি শুধুই নামটা বলছি, তার পি দত্ত, কারণ এই মুহূর্তে উনি পার্সিয়ালি একটি কাজের সাথেও যুক্ত, আমি পুরো নামটা ওনার রিভিল করছি না, মানে ক্রিটিক্যাল হতে পারে। তো ওনার সাথে যোগাযোগ হয়ে আমরা ভাবি যে এইটাকে নিয়ে যদি কিছু করা যায়। এখনো পর্যন্ত, এখন আয়ুর্বেদাতে এই কালচারটা দক্ষিণ ভারতে আরো বেড়েছে, ওরাই ট্রেন করে না স্টুডেন্টসদেরই বলে মানে অফলোড করে দেওয়ার মতো, ওয়াই ডোন্ট ইউ প্রিপেয়ার অ্যান্ড গিভ আস ব্যাক। মানে খুব সোজা ভাষায় ম্যানুফ্যাকচারিংটাকে ছড়িয়ে দিল, ওরা ট্রেনিংটা দিল, তোমরা বানাও, এবার আমাদের দাও, আমি এই ব্যাপারটাকে ব্র্যান্ড করবো এবং খুব সোজা ভাষায় বিক্রি করবো, সেখানে একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড থাকবে, এমন নয় তুমি যা বানাবে আমি তাই নেবো। সেটা একটা ভালো চ্যালেঞ্জ ছিল, সেটা একটা প্রবাবিলিটি তৈরি করে, এটা একটা কিন্তু ভালো গুড স্ট্রাকচার। আমি যে সময়ের কথা বলছি সেটা দীর্ঘদিন আগে, আমি সব কথা বলছি প্রায় 2010-11 সালের কথা বলছি। তখনই কিন্তু ওরা কিন্তু এই জিনিসটা আজকে আমরা এখানে যেটা করছি, ট্রেনিং এভরিথিং, সেটা অলরেডি তখন ওরা করে ফেলেছে। তুই স্লোলি স্টার্টিং ম্যানুফ্যাকচারিং দ্যাট, তখনও কিন্তু ব্যবসা আসেনি, এবং সাপ্লাইং টু দেম। এবং এর সাথে আরেকটা ছিল, এই যে অর্গানিক প্রোডাক্টের সাথে এর একটা হোলিস্টিক ভিউ আছে, এর একটা কালচারাল দিক আছে। কালচারাল দিকটা কি তৈরি করে, বিভিন্ন উৎসব এভরিথিং করে ওরা বিভিন্ন জিনিসগুলো বিক্রি করতে থাকে। এই কালচারাল ইন্টারফেসটা অ্যাকচুয়ালি একটা জিনিস তৈরি করে, ক্রিয়েটিং এ মার্কেট। আমার কাছে যদি কেউ না আসে, আমি এমন একটা ছোটখাটো মার্কেট তৈরি করব যাতে অনেকে কিনতে আসে, শুধু আমি না, অনেক লোককে নিব, নিয়ে এমন একটা মার্কেট তৈরি করব যেখানে আসবে সবারও বিক্রম, আমার বিক্রিটা হবে। এইটাও আর একটা লার্নিং এর জিনিস ছিল। আমাদের এখানে শুধু ডিসেম্বর মাসেই কিছু মেলা হয়, সারা বছর ব্যাপী কিন্তু এই মার্কেটটা তৈরি হয় না, এখনকার কালচারটা একটু আলাদা। তো এখান থেকেই এভরিথিং শুরু। তারপরে ফাইনালি করতে করতে কলকাতায় আসে। কলকাতায় যখনও আসা, আই ওয়াজ বেস্ট আউট অফ কলকাতা, কিন্তু আমার কাজকর্ম সবসময় বাংলা, নর্থ ইস্ট, দক্ষিণ ভারতেই মিলেই ছিল। তো ফরমেশন মানে কাজটা ব্যবসা হিসেবে শুরু করবো, এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া 2019 সালে, এবং সেখান থেকে কনসেপ্ট অফ লাভ দাই নেচারটা শুরু। তো তুহিনদার কথাবার্তা থেকেই বোঝা যাচ্ছে যে উনি কতটা প্যাশনেট অ্যাবাউট হিজ বিজনেস। উনি 2019-এ স্টার্ট করার পরে আমি ওনার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখছিলাম, এবং পুরো সাইন্স আছে যে এবছর উনি 1 কোটি টাকার ব্যবসা হিট করবেন, হুইচ ইজ কোয়াইট আ ফিগার। তো তুহিনদা, এই যে আমি তোমার পিএল স্টেটমেন্টটা দেখছিলাম, এই যে প্রতি বছর তুমি 50% কম্পাউন্ডিং এ যে গ্রোথটা দিয়েছো 2019 থেকে, হোয়াট লেড টু দ্যাট? আমাদের ছোট্ট করে একটু প্রোডাক্টটা নিয়ে বলি। লাভদাই নেচারের মূলত দুটি সেগমেন্ট আছে। লাভদাই নেচার আজ এবং আগামী দিনে যে প্রোডাক্ট নিয়ে কাজ করুক, আমাদের মানে মিশন, ভিশন এন্ড কমিটমেন্ট টুয়ার্ডস আস, খুব বড় টার্মিনোলজিতে না গিয়ে,
যেটা হ্যাজ টু বি ইকো ফ্রেন্ডলি, আর্থ ফ্রেন্ডলি, বায়োডিগ্রেডেবল। এগুলো বলা যত সহজ, এগুলোকে ডেভেলপ করাটা খুব ক্রিটিক্যাল। তার অন্যদিকে সুযোগ দিলে আমি বলবো কেন এগুলো ক্রিটিক্যাল। সো উই আর হ্যাভিং টু ডিফারেন্ট সেকশন। ওয়ান ইজ মেরাকি ন্যাচারালস। মেরাকি ন্যাচারালস মূলত ভেষজ, আয়ুর্বেদিক এবং প্রকৃতি বান্ধব পার্সোনাল কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করে। খুব সোজা ভাষায় সাবান, শ্যাম্পু, ক্রিম, স্ক্রাব ইত্যাদি। এগুলোর কিন্তু একটা সিনথেটিক কাউন্টার পার্ট আছে যেটা ভারতবর্ষে চলে, সঙ্গত কারণেই চলে। আমরা তার প্রকৃতি বান্ধব জিনিসটা নিয়ে আনার চেষ্টা করছি বা তাই নিয়ে কাজ করছি। এই মুহূর্তে আমাদের একটু বড় লম্বা এসকিউজ আছে, প্রায় 12টা মতো এসকিউজ আছে হার্বালে এবং আয়ুর্বেদিক। দিজ আর টু ডিফারেন্ট থিং। হার্বাল এবং আয়ুর্বেদিক দুটো আলাদা জিনিস। আরেকটি সেগমেন্ট আছে ক্লোরোফিল, সেটা মেরাকির কারণেই ডেভেলপ হয়েছিল, যেখানে মূলত আমরা গাছ, হার্বস এগুলো নিয়ে কাজ করি। যদি হার্বাল প্রোডাক্ট নিয়ে বলিও, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস অ্যান এফএমসিজি প্রোডাক্ট। আর এফএমসিজি প্রোডাক্ট নিয়ে আপনি খুব ভালোভাবেই জানেন, সে ডিস্ট্রিবিউশন চ্যানেলের কাজ। এবং আজকে থেকে 100 বছর আগে সব থেকে বৃহত্তম ভারতবর্ষের কোম্পানিটার নাম আমি না নিলেও প্রত্যেকেই জানেন। মানে আমরাও ম্যানেজমেন্টের সময় যেখান থেকে সেলস ব্যাপারটা শিখি, ওটা একটা কলতলা থেকে শুরু হয় মার্কেট রিসার্চটা, যে কতগুলো লোক ওই সাবানটা ব্যবহার করে। সেখানে আমরা প্রোডাক্ট আলাদা আলাদা নিয়ে কাজ করলেও ওই পাথটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। সো ইটস এক্সট্রিমলি টাফ টু রিচ পারসন উইথ ইউর প্রোডাক্ট। সো হাউ ইউ আর অ্যাপ্রোচিং মার্কেট। এবং যখন এন্টারপ্রেনার হিসাবে আমরা একটা স্বল্প পুঁজি নিয়ে শুরু করছি, ইট ইজ এ টাফেস্ট থিং টু গেট ইট সোল্ড, টু গেট রিপিট কাস্টমার্স অ্যান্ড টু গেট রিটেনশনস। এটা আমরা প্রথম যখন শুরু করেছিলাম খুব নির্ধারিত নিয়ম মেনেই হয়, বন্ধু বান্ধব ফ্যামিলি, সেগুলো হলো খুবই ভালো। আমরা বিভিন্ন ফোরামই বলেছি, 50টা সাবান নিয়ে আমরা শুরু করেছিলাম। যা যা শিখে এসেছি সব বানিয়ে ফেললাম, কফি দিয়ে সাবান, ইত্যাদি দিয়ে সাবান, ইত্যাদি দিয়ে সাবান। বন্ধুরা সবাই খুব কিনে টিনে ফেললো, আমরা তো খুবই উৎসাহিত। কিন্তু কিছুক্ষণ পরেই বোঝা যায়, যেটা আমরাও জানতাম, যে কোনো একটা জায়গায় এরপরে রিপিট কি কারণে কিনবে। এটা শুধু প্রোডাক্টের জন্য না। আজকে 35, 40, 50 বছর ধরে একটা এফএমসিজি কোম্পানি যেরকম সারাদিন ধরে অ্যাডভার্টাইজমেন্ট করছে, বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিয়ে কাজ করছে, আমরা একবার সেল করে কি সেই জায়গাটায় পৌঁছে যাব? হোয়াট আর দ্য ফ্যাক্টরস? আর আমরা অন্যভাবে কি কিছু করতে পারছি? তো এইখানে ওই জুগার ব্যাপারটি বড্ড কাজ দিল। তো আমি নিজের হাতে কার্ডবোর্ড কেটে বাক্স বানিয়েছি, স্টিকার নিয়ে আমার কো-ফাউন্ডার কাজ করেছে। আমরা শিয়ালদায় গিয়ে সেই স্টিকার নিয়ে এসে কাটাকুটি, বেশ বিভিন্ন রকম। আজকের দিনে আমি সাপ্লাই চেনের অলমোস্ট সবকটা ফ্যাক্টরি রাস্তায় নেমে ভেন্ডার গুলো প্রায় নিজের ডেভেলপ করা, নতুন কিছু করেনি, সেটা বরাবরের আমার প্যাশন। করতে গিয়ে আস্তে আস্তে এই করা, এবং তারপরে 2019-এর পরে 2020-তে আপনি জানেন একটা বড় কোভিড বলে ধাক্কা মারা। কোভিডের সোজা কথায় বলতে, এটা আমি অন ক্যামেরাই বলতে পারি, 3 মাস ছাড়া আমরা কোনোদিন বাড়িতে থাকি না। উই টুক দ্যাট অ্যান অপরচুনিটি। সেই সময় স্বাস্থ্যগত কারণে বিভিন্ন কমপ্লেক্সে সেকেন্ড হিটটা যখন এলো, তখন মানুষ স্বাস্থ্য নিয়ে খুব সচেতনতা হতে শুরু করলো। এই যে আয়ুর্বেদ হার্বাল নিয়ে আরো বেশি অ্যাওয়ারনেসটা শুরু হয়েছে পোস্ট কোভিড। তখন আমরা এটা নিয়ে আমরা যদি ক্যাম্পেইন শুরু করি হেলথ অ্যাওয়ারনেস নিয়ে, এবং সেটা আমাদের কাছে একটা সুযোগ ছিল। আমরা ওই সাবজেক্টটা নিয়ে বিভিন্ন কমপ্লেক্সে দিতাম এবং সচেতনতা করতাম। লাভদাই নেচারের প্রথম পরিচিতি ওইখান থেকে শুরু। এবং দ্বিতীয়ত, ওই সময় থেকেই বিভিন্ন জায়গায় কি হলো, আমাদের প্যারালালি অনেকগুলো জিনিস ঘটেছে। আমার নিজের বাড়ি হাওড়া আন্দুল, সেই রেফারেন্সে আমাদের সোনারপুরে একটি পরিচিত লোকজনের জায়গা আছে। দেখলাম কিছু হার্বস যদি আমরা নিজেরা গ্রো করতে পারি, তুলসী পাতা তো সহজেই গ্রো করা যায়, তা দিয়ে কি একটা সাবান তৈরি করতে পারি। এই প্রসেসটা আমরা জানতাম, তুলসী পাতা থেকে তুলসী গুঁড়ো দিয়ে কিভাবে বানানো যায়। একটা গ্রামাঞ্চলে ছোট্ট 3 জন ফার্মারের সাথে তৈরি করে তাদের লিজ দেওয়া জমিটায় যদি কিছু চাষ করানো যায়, গ্রামাঞ্চলে যেতে কোনো অসুবিধা ছিল না। গ্রামে কোভিড ছিল না, শহরই বেশি কোভিডে ভুগেছে। ওইখানে থাকতাম, ওখানে খাওয়া দাওয়া করতাম। ওইখানে যদি তাদের মধ্যে ফার্মিং করা, দুজনে এই জায়গাটা জিনিসপত্র তৈরি করেছিল, এবং তাদেরকে দিয়ে এই যে কমপ্লেক্সে যেতাম, তখন কোনো ইত্যাদি মালি গার্ডেনার থাকতো না, সব গাছগুলো মরতো, তাদেরকে দিয়ে সার্ভিসিং করাতাম। আমরা ভোরবেলা 3টে 3:30 নাগাদ সাইকেলে স্টার্ট করতাম, সার্ভিসিং করতাম। 6টা 6:30 একটা স্মল ক্যাম্পেইন করে 9টার মধ্যে বাড়ি ঢুকতাম, তখন পুলিশ এসে চেকিং শুরু করতো। দিস ওয়াজ আওয়ার জার্নি।
তো এই করে করতে করতে আমরা প্রোডাক্টটাকে পরিচিতি করা এবং আস্তে আস্তে প্রোডাক্টটাকে লোকের মানুষে ঢোকানো, এই শুরুর দিকটা মানে এইরকমই আর কি। নাম্বারটা মানে ব্র্যান্ডটা নিয়ে লোকের কাছে পৌঁছানো। বাট যে নাম্বারটা তুমি হিট করেছো, আমি বারবার বলবো, কারণ আমি আগের পডকাস্ট গুলোতেও বলেছি, তুমিও শুনে থাকবে হয়তো, যে সেল অ্যান্ড স্কেল, এটাই আমি বুঝি। কার প্রোডাক্ট কতটা ভালো, আমার বা কর্পোরেট ইন্ডিয়াতে কিচ্ছু এসে যায় না। তোমার আলটিমেটলি সেল কত, সেলস কত, রিটেনশন কত, তুমি কি স্পিডে গ্রো করছো, তোমার মার্কেট শেয়ার কত, পুরোটাই ম্যাটার করে, রাইট? তো এই যে তুমি যে ফিগারটা, মানে এই যে বছর শেষ হলো 24-25 অ্যাটেন্ড করেছো, এবং তারপরে আমরা যে 50% মতো গ্রোথটা এক্সপেক্ট করছি, তো এই গ্রোথটা কিভাবে আসবে, এন্ড এখানে তোমার রিটেনশন কতটা? খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন, এমন সাবজেক্ট পছন্দের, মানে দীর্ঘক্ষণ ধরে কথা বলে দেওয়া যায়। এই গ্রোথের ফেজটা আমাদের, মানে আমাকে এবং আমাদের সেলস এন্ড মার্কেটিং আমার বরাবরেরই খুব পছন্দের জায়গা। কারণ আমি আগেও যেটা বললাম যে সাবজেক্ট নলেজ, যেটা আমাদের আমাকে ভুল বুঝবে না, আমাদের ইস্টার্ন পার্টে আমরা সাবজেক্ট নলেজ নিয়ে যতটা কথা বলি না, তার ফলিতটা নিয়ে খুব বেশি কথাবার্তা বলি না। যেখানে এখানেও কিন্তু অলরেডি আমরা নতুন কিছু করছি না। বেঙ্গল কেমিক্যালসে আচার্য প্রফুল্ল যার আত্মচরিত, আমি যখনই ডাউন হয়ে যাই ওইটা পড়ি, বারবার উনি বলে গেছেন এর ফলিত জায়গাটা কি, হাউ ইউ ক্যান অ্যাপ্লাই দ্যাট। এর পুরো জায়গাটা হচ্ছে মার্কেট ইন্টারফেস, সেলস, বিক্রি করা। তো ডে ইন ডে আউট মানুষের সাথে কাজ করতে হয়। এর জন্য এর কাছে শিখতে গিয়ে অনেক জিনিস শিখেছি, অনেক জিনিস শিখছি, অনেক আমাদের করা ভুলগুলোকে শুধরে নেওয়ার সুযোগ আমি পেয়েছি মানুষের ফিডব্যাক থেকে, কিছু ডাইরেক্ট, কিছু ডেটা ইন্টারপ্রিটেশন। এবং ডেফিনেটলি আমি আপনার কথাতেও আসবো যে মেন্টরের জায়গাটা, যে ছোট ছোট মানুষের সাথেই তো ফিডব্যাক গুলো পেতে থাকি। তো আজকের দিনে আমরা মোটামুটি যে জায়গাটায় হিট করেছি, এটার পিছনে একটা ইকোসিস্টেমের কন্ট্রিবিউশন, যে হাউ দ্যাট আমরা কাজগুলো করতে করতে দেখলাম, ইফ দিস ইজ অ্যান অর্গানিক প্রোডাক্ট, ওয়াই কান্ট বি বি এ পার্ট অফ এ সিস্টেম। এটাও দক্ষিণ ভারতে বরাবরেরই ওরা ছিল বিভিন্ন অর্গানিক ফোরামে। দক্ষিণ ভারতে কেরালাতে সব মিলিয়ে প্রায় 250 ফার্মার মিলে দে আর হ্যাভিং এ ফোরাম উইচ ইজ অ্যান অর্গানিক ফোরাম। তারা প্রথমত উৎপাদনের নিজেদের জিনিসগুলো নিজেরা কেনে, ওটাতে বিশাল সংখ্যক কনজামশন নিয়ে নেয়, বাকিটা বিক্রি করে, এন্ড দে আর স্যাটিসফাইড। আমরা প্রথমত সেই ফোরামের অংশ হয়ে গেলাম এবং চেষ্টা করলাম বাংলা সারাউন্ডিংসে কি এরকম কিছু ফোরাম তৈরি করা যায়। এখানেও কিন্তু একটা অর্গানিক ফোরাম আছে এবং সেইগুলো নিয়ে বিভিন্ন মেলা করা, ইন্টারফেস করা, লোকের কাছে পৌঁছে যাওয়া এবং তাদেরকে রিসেলার হিসেবে ব্যবহার করা। প্রোভাইডেড আমরা যদি প্রথম দিকে ওরা যেমন আমাদের পার্সোনাল কেয়ার প্রোডাক্ট গুলো বিক্রি করতো, আমরাও চাল ডাল গুলো নিয়ে প্রথমত আমরা নিজেরা বাড়িতে নিয়ে নিতাম। উদ্দেশ্য একটাই ছিল, রিচ গুলো বাড়ানো। এবং খুব সোজা ভাষায়, চাল ডাল কেউ ব্র্যান্ড করা যায়, এর বিভিন্ন লিমিটেশনস আছে, কেউ যেটা ব্র্যান্ড করছে তারাই এই করছে। আমাদের বরাবরের উদ্দেশ্য ছিল প্রোডাক্টের সাথে সাথে কোয়ালিটি এন্ড ব্র্যান্ডটা যেন লোকের কাছে পৌঁছে। সেই করে আমাদের 21-22 কিন্তু জার্নি, মানে 21-22 জার্নিতে আমরা সব মিলিয়ে প্রথমত আমাদের এক ভদ্রলোক, তিনি যখন প্রথম পুজোর সময় আমাদের ফার্স্ট অর্ডার দিলেন, কিছু উনি গিফট দেবেন দিওয়ালির সময়, 30টা বাক্স, সবকিছুতেই সাবান থাকবে ইত্যাদি আমাদের জিনিস থাকবে। মানে আমাদের রীতিমতো একটা মানে প্রচন্ড ইমোশনাল একটা জায়গা ছিল এটা। 30টা বাক্স আমরা নিজেরা মিলে তৈরি করছি, এভরিথিং সবকিছু তৈরি করছি। তো ফার্স্ট ইয়ার আমাদের টার্গেটটা এই বুঝিয়েছিল, সেই কনভেনশনাল, হোয়াট ইজ দ্য পাওয়ার অফ ডিস্ট্রিবিউশন চ্যানেল স্টিল। এবং সেই করে করেই আজকে আমরা যে ডিস্ট্রিবিউশন চ্যানেলে পৌঁছেছি, উইচ ইজ অনলি 30% অফ দ্য ওভারঅল মার্কেট, 25% অফ দ্য ওভারঅল মার্কেট। এবং সেটা আমি শুধুমাত্র বাংলা সারাউন্ডিংস এর কথা বলছি। আমি নর্থ ইস্টে সবে পৌঁছেছি, আমি নর্থ বেঙ্গলে সবে পৌঁছেছি, দক্ষিণ ভারতে মাত্র 2টো জায়গায় আমি, উইচ ইজ নাথিং, যার পোটেনশিয়াল বিশাল। তুহিনদা একখানা শুনতে ভালো লাগলো, তুহিনদা একখানা হাইপার কম্পিটিটিভ বিজনেসের পার্ট, যেখানে আজকালকার দিনে মানে ব্র্যান্ড যেখানে স্কোর করে, তার পয়েন্টস গুলো আমি যদি বলি খুব সংক্ষেপে: ন্যাচারাল, ক্লিন, কনসিয়াস অ্যান্ড সাস্টেনেবল। কি তাই তো তুহিনদা? একদম একদম। তো মানে এই যে মেন পয়েন্টস, ইনফ্যাক্ট আমি মিন্টেলের রিপোর্ট পড়ছিলাম, মানে আজকের দিনে 47% অফ আওয়ার পপুলেশন এই ক্লিন বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা ন্যাচারাল এইসব
মানে প্রোডাক্ট গুলো বেশিভাবে ইউজ করছে। তো এই যে টেলউইন্ডসটা আসছে পোস্ট কোভিড, এতে তুমি বেনিফিট পাচ্ছ? হ্যাঁ, এটা আমি নয়, এই সেগমেন্ট নিয়ে যারাই কাজ করছে তারা প্রত্যেকেই বেনিফিট পাচ্ছে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট আছে মানে কি, এই জিনিসটা করে যেমন আমাদের পাড়াতে, আমি সবসময় বলছি, এখন অর্গানিক চানাচুর পাওয়া যাচ্ছে 5 টাকায়। তো কিছু গ্রিন ওয়াশিং তো সবসময়, সেটা শুধু এই না, সব সাবজেক্ট নিয়েই সব সময় হয়, সবই সুপারহিট হয়ে যায় একটা সময়, সব সিনেমা। তো এটা আস্তে আস্তে গিয়ে সামনের দিনে যা থাকবে, দেখুন আজকের দিনে আমরা জিরো ওয়েস্ট নিয়ে যেটা আলোচনা করছি না, দ্যাট ইজ আমার কাছে নাথিং নিউ। আমরা যখন ফ্যাক্টরিতে বরাবরই কিন্তু অপটিমাম প্রকিউরমেন্ট, মিনিমাম ম্যান পাওয়ার, অপটিমাম ম্যান পাওয়ার, এটা নিয়ে বরাবরই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজকর্ম হয়। এটার জাস্ট একটা কনজিউমার ইন্টারফেস তৈরি করা হচ্ছে, কনসিডারিং অল দ্য ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল ফ্যাক্টরস। কনজামশন প্যাটার্নের মধ্যে যদি ডেফিনেটলি ইউ আর স্টাডি, এত অনলাইন ইত্যাদি যেমন একটা বিশাল বড় বুম আসছে, মানুষের কাছে এখন ব্লিঙ্কিটে ইমিডিয়েটলি জিনিস পৌঁছে যাচ্ছে। আমাদের ক্ষেত্রেও আজকে যখন দিল্লিতে প্রোডাক্ট যেত, দে ইউজ টু ওয়েট ফর দ্য প্রোডাক্টস। আজকে মানুষ যদি ইমিডিয়েটলি পেয়ে যায়, সে প্রথমে না হাত ধোয়ার ইত্যাদি জিনিসের জন্য খুব কম সংখ্যক মানুষ বদার্ড হবে যে আমি 2 দিন ওয়েট করবো, 1 দিন ওয়েট করবো। কিন্তু তারপরও একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে আমি একটু ন্যাচারালের দিকে যাব, আমি একটু ইকো ফ্রেন্ডলি যাব। কিন্তু সেটা কোথায়? এবারে আমি আপনার যে কথাটা আসবো, যেটা আপনি বারবার বলেন যে তুই ইন্ডিয়ার মধ্যে একটা ভারত আছে, Right. এটা কিন্তু মোস্টলি খুব সিটি সেন্ট্রিক। এই প্রোডাক্ট নিয়ে আমি গ্রামে গ্রামেও ঘুরেছি। গ্রামে গ্রামে ঘোরার উদ্দেশ্য একটাই, তার মধ্যে কিছু ঠিক বল কিন্তু লার্নিং আছে, আমি শুধু সাবজেক্ট নিয়ে বলছি। যখন গ্রামে যাচ্ছি দেখছি শহরে আমরা সবকিছু ঘুরে পাচ্ছি, দ্যার আর নাম্বার অফ প্লেয়ার্স। সারা ভারতে খুঁজলে টপ প্লেয়ার্স প্রায় 12টা থেকে 15 জন পাবেন। যেই টায়ার দিতে যাচ্ছি, টায়ার দিতে যাচ্ছি, প্রোডাক্ট নেই এবং লোকে জানেও না। তো সেটা থেকে আমরা অনেক কিছু স্ট্র্যাটেজাইজ করছি, যেটা আবার আপনার নাম্বার অফ আর্টিকেলস আমি পড়েছি, যেটা নট অল প্রোডাক্ট ফর অল, Right. এভরিবডি, এইভাবে ক্যাটাগরাইজ করা। এইরকম বিভিন্ন জায়গাগুলো দিয়ে আস্তে আস্তে আমরা মানে গত বছর বা তার আগের বছর ধীরে ধীরে স্ট্র্যাটেজিটাকে অ্যালাইন করে কিন্তু আমাদের সেলসটাকে করেছিলাম, মানে সেলসটাকে প্রজেক্ট করেছিলাম, এবং সেই অনুযায়ী টার্গেটটাকে ফিক্স রেখে রেখে আমরা এগিয়েছি। টার্গেট অডিয়েন্সকে সন্তুষ্ট করা বা টার্গেট অডিয়েন্সের কাছে ঠিকঠাক রিলেভেন্ট প্রোডাক্ট পাঠানোটা খুব দরকার। অনেকে আছে, নাম বলবো না, ইনফ্যাক্ট মানে এম্বারেসিং ব্যাপার যেটা হয়ে যায়, ইভিন অ্যাজ আ কেস স্টাডি বেসিস, মানে ন্যাড়াকে শ্যাম্পু বেচে তো লাভ নেই। একদম। তো তুহিনদা, তোমার যে প্রোডাক্ট, মনে করো আজকালকার দিনে আমি যে থিমটা চলছে ন্যাচারাল, রাইট, মানে যদি আমি আবার ওটাকে কাটেল করে বলি, প্যারাবেন অ্যান্ড সিলিকন সালফেট ফ্রি। একদম একদম। তো এই যে ন্যাচারাল ফ্যাড বা থিমটা চলছে, এর মধ্যে টেলউইন্ডস এর কথা তো আমি আগেই বললাম। মানে এখন যারা তোমার কাস্টমার, মানে এন্ড প্রেফারেন্স খুব তাড়াতাড়ি এই ইন্ডাস্ট্রিতে চেঞ্জ হয়, তো কি দেখছো, মানে হোয়াট আর দেয়ার ভিউজ, হোয়াট আর ইউর কাস্টমার ভিউজ, এন্ড তুমি যখন ডেটা ক্রাঞ্চ করো বা যখন তুমি ট্রেড চ্যানেলস এর কাছ থেকে রিপিট অর্ডারস পাও, তখন তাদের কি মতামত? হ্যাঁ, আমি যে কাস্টমার সেটটা নিয়ে এখনো পর্যন্ত কাজ করছি, ধরা যাক আমার কাস্টমার সেটটা নিয়ে আমি যদি বলি, সেটাকেই যদি আমি ট্রেন্ড অ্যানালিসিসের একটা প্যারামিটার বলে ধরে নিই, সেটা আমি দেখছি যে লোকের কাছে এখন আস্তে আস্তে যেটা যাচ্ছে, ন্যাচারাল নিয়ে সবাই ভাবছে, তাদের একটা পার্সেন্টেজ ন্যাচারালটা কিনছে। দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ভাবনা এবং কেনা, ডিসাইড করে ওই প্রোডাক্টটাই কিনবো, এটা তো কনজিউমার বিহেভিয়ার একটা পার্ট। এবং কোনটা কিনছে, 10 জন প্লেয়ার আছে। আমার যেটুকু যে অবজারভেশন যেটা বলছে, এবং এই সেগমেন্টে শুধু আমার নয়, ন্যাচারাল প্রোডাক্টের দিকে লোকের অ্যাপ্রোচ নিয়ে এটা বলছে যে লোকে আরো খুঁজছে অথেন্টিক। যেখান থেকেই কিন্তু আমরা যেটা শুরু করেছিলাম, এটা আবার ওই ইন্ডিজিনিয়াস সাবজেক্টটাই চলে আছে। কেন ইন্ডিজিনিয়াস? যে ভোকাল ফর লোকাল, ভোকাল ফর লোকাল মানে খুব সোজা ভাষায়, আমার যদি হোমগ্রোন জিনিসটাকে নিয়ে আমি কাজ করতে পারি অ্যাজ অ্যান ইনগ্রেডিয়েন্ট, সেটাই আমার অথেন্টিসিটির সব থেকে বেশি প্রুফ। কামিং ব্যাক টু কেরালা এত আয়ুর্বেদা সেন্টার হিসেবে কিভাবে পপুলার হলো? ওরা কিন্তু বরাবর দে আর ভেরি কানেক্টেড টু রুটস, এবং দে আর কন্টিনিউয়াসলি প্রমোটিং দ্যাট। উত্তরাঞ্চল কন্টিনিউয়াসলি প্রমোটিং দ্যাট। আমাদের এখানে প্রচুর হাবস তৈরি করা সত্ত্বেও একটা কিয়দংশের ফার্মার ছাড়া কেউ কিন্তু হাবস এক্সপোর্ট করছে না, না সেগুলো চাষ করছে। স্টিভিয়ার একটা বিশাল বড় মার্কেট,
রাইট। স্টিভিয়া নিয়ে ওয়েস্টার্নে মানে ওয়েস্টার্ন পার্টে মানে মারাত্মক কাজ হয়ে যাচ্ছে। এখন হাইড্রোফোনিক্স চলে আসছে, শুধু কেশরের চাষ, মানে একটা ছেলে যদি কেশরের চাষ করে, মানে আমি গাইড করতে পারি, হি ক্যান আর্ন ইন মানে ক্রোর্স অ্যান্ড ক্রোর্স। তো আমি কামিং ব্যাক টু মাই সাবজেক্ট, তো এখানে মূলত অ্যাপ্লিকেশন এরিয়ার হাবস নিয়ে কোনো কাজই হয়নি, কাজই হয় না। যদি হতো, আমাদের ইস্টার্ন পার্ট বেঙ্গল এবং সারাউন্ডিংস ইজ এ হিউজ পোটেনশিয়াল টু বি এ গ্রোয়ার, কারণ লোকে সেই অথেন্টিসিটির দিকটায় ফেরত আসবে, সেখানে ডেফিনেটলি সেই প্লেয়ার্স আস্তে আস্তে তো সেগ্রিগেটেড হয়ে যাবেই। ইফ আই এম প্রুভিং মাই অথেন্টিসিটি, সোর্স অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স, এখানে কাস্টমার এক্সপিরিয়েন্স খুব বড় ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমাদের ক্ষেত্রে কি হয়, স্কিনের তো স্কিন জিনিসপত্র নিয়ে কাজ, এখানে ডাইরেক্টলি কাস্টমারের সাথে খুব প্রচন্ড একটা বিলিফ ফ্যাক্টর থাকে, মানে প্রচন্ড রকম ভাবে প্রথমে রিজেকশনটাই প্রথমে আসে, কেন নেব, কি নেব, কেন করব, সার্টিফিকেশন, অনেক ফ্যাক্টর থাকে। সেইখানটা যদি একবার করা যায়, আই থিঙ্ক হোয়াট আই হ্যাভ সিন, potential is very huge, very huge, and people will be believing you. তুহিনদার কথায় বারবার কেরালার কথা উঠে আসছে। ইনফ্যাক্ট আমার ইকুইটি মার্কেটস ব্যাকগ্রাউন্ডের জন্য বলতে পারি যে কেরালা আয়ুর্বেদা বলে বেসিক্যালি একটা কোম্পানি আছে, যার আমি অনেক বছর ধরে শেয়ার হোল্ডার। ইনফ্যাক্ট মানে তারা যে ফর্মুলেশন নিয়ে কাজ করেছে, পেপসিকে যে ইন্ডিয়াতে ঢুকিয়েছিল রমেশ ভাঙ্গাল, রাইট? তো হি ইজ দ্য চেয়ারম্যান অফ কেরালা আয়ুর্বেদা, অ্যান্ড উনি লাস্ট 25-30 বছর ধরে যে ফর্মুলেশনে কাজ করেছে, যে পেটেন্টেড জিনিসগুলো মার্কেটে এনেছে বা বার করেছে, তার ডিমান্ড ম্যাসিভ। অ্যান্ড কোভিড এর পরে যত লোকেরা বা যত কাস্টমারের প্রেফারেন্স এই যে এইসব হার্বাল প্রোডাক্ট বা আয়ুর্বেদিক প্রোডাক্টে যত শিফট হবে, তত এইসব কোম্পানিগুলোর ডিমান্ড বাড়বে। একদম, একদমই তাই। এবং কি হয়, আরো একটা জিনিসপত্রের সাথে এই পুরো ব্যাপারটার সাথে মানে একটু সাবজেক্টটা নিয়ে যদি বলতে হয়, ফ্রেগ্রেন্স, এটা আমার খুব পছন্দের একটা সাবজেক্ট। আর যদি ইন্ডাস্ট্রি ওয়াইজও স্টাডি করেন, ফ্রেগ্রেন্স ইন্ডাস্ট্রিটার এখন সামনের দিনে হিউজ পোটেনশিয়াল। এসেনশিয়াল অয়েলস, হিউজ মার্কেট। এসেনশিয়াল অয়েলস আমার বেসিক্যালি একটা ইনগ্রেডিয়েন্ট, আমার যে কোনো প্রোডাক্ট তৈরি করতে পিওরেস্ট ফর্ম অফ এসেনশিয়াল অয়েল লাগে, যেটা নিয়ে বাংলায় কাজ হয় না, যেটার কাজ হয় উত্তরাঞ্চল। এর যে R&D, যে বিভিন্ন আগে একটা সময় আমাদের বিভিন্ন স্কুল বা কলেজে যেখানে এ নিয়ে বটানি, জুওলজি ইত্যাদি নিয়ে পড়া হতো, R&D প্রায় কাজকর্ম এখানে হয় না, যেখানে অন্যান্য রাজ্যে বা অন্যান্য জায়গায় R&D কাজটা তৈরি হচ্ছে। তো নতুন একটা যে গন্ধ তৈরি করবো, মানে বেসিক্যালি মানুষ একটা সাবান কেন মাখে, খুব সোজা ভাষায় প্রথম কথা হচ্ছে হেলথ ফ্যাক্টর, দ্বিতীয়টা একটা যে ওয়েলনেস, একটা ফিল গুড ফ্যাক্টর, তারও আরো প্রিমিয়াম আছে, একটু ক্রিম মাখি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং ছোটবেলা থেকে আমরা যেরকম দেখেছি, আমাদের সময় কতগুলো ব্র্যান্ড, যেমন কামিং ব্যাক, মানে প্রথম যদি শুরু করি বোরোলিন, একটু ভেবে দেখবেন আপনার প্রত্যেকেই, একটা আলাদা এক্সপিরিয়েন্স, একটা আলাদা গন্ধ। ব্র্যান্ডটা বন্ধ হয়ে যায়, তুহিনা বলে একটা ব্র্যান্ড ছিল, বন্ধ হয়ে গেছে। একটা আলাদা ধরনের লোশন তৈরি করতো, লে স্যান্সে, একটা আলাদা ধরনের প্রোডাক্ট চলে গেলো। ল্যাকমে যেখানে ছিল, লাক্স যেভাবে পজিশন করতো, আজকে অন্যরকম চলে গেছে। বিউটি ফর উইমেন থেকে আজকে চলে এসছে অ্যাসেক্সুয়ালিটি থেকে, পুরোটার মধ্যে কিন্তু একটা লাইফস্টাইল চেঞ্জেস আছে। আপনি আয়ুর্বেদা এবং সেটাকে যদি এক পার করতে পারেন, মানে এটাকে যদি খুব বেশি মানে গুরুগম্ভীর সাবজেক্ট না করে, ইফ ইউ ক্যান মেক ইট ট্রেন্ডি, ইট ইজ এ হিউজ পোটেনশিয়াল। এইখানেই হচ্ছে এই ব্রিজিং করার ব্যাপারটা, যে আপনি এই সাবজেক্টটাকে বুঝে কাজকর্ম করে হাউ ইউ ক্যান ব্রিজ অ্যান্ড ক্যাটার টু দ্য মার্কেট, সেটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো তোমার রেভিনিউ স্প্লিট কি হবে রুরাল আর আরবানের? এখনো পর্যন্ত আই এম মোস্টলি আরবান। এখনো ক্ষেত্রে খুব বলা যায় 70-30। এইখানের ক্ষেত্রেই কিন্তু পোটেনশিয়াল হিসেবে, আসলে পোটেনশিয়াল দুটো জায়গাতেই আছে, জানো তো। পোটেনশিয়াল রুরালেও আছে, পোটেনশিয়াল আরবানেও আছে। খুব সোজা ভাষায় বলতে গেলে আরবানের ক্ষেত্রে, মানে যেটা এফএমসিজির ফান্ডা ধরেই, রিচ লোকজনের খুব কম, বিকজ অফ দিস ডিস্ট্রিবিউশন চ্যানেল ফ্যাক্টর, কারণ একটা কনভেনশনাল ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে। আর ওখানেও একটা বিভিন্ন ধরনের হাব অ্যান্ড স্পোক মডেলে বিভিন্ন আয়ুর্বেদের গ্রামের ভেতরে, আমি কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে কুমারদুবির মতো জায়গায়, তার ভিতরে গিয়ে দেখেছি একটা আয়ুর্বেদের প্রোডাক্ট কাজ করছে, তারা না তার ফিচার্স নিয়ে বলে, না কিচ্ছু করে, কিন্তু একটা হাব অ্যান্ড স্পোক মডেলে শুধু রেফারেলে একে অন্যকে প্রোডাক্টটাকে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো মার্কেট ইজ দেয়ার। তো আমরা এখনো পর্যন্ত 30% ওই নিয়ে কাজ করছি। কিছু প্রোডাক্টের প্যাক সাইজ ভ্যারাইটি গুলো আমরা গত বছর পর্যন্ত ডেভেলপ করেছি, যেটা মোস্টলি ফর টায়ার বি, নট ফর রুরাল, টায়ার বি। তো সামনের দিনে দেয়ার আর ফিউ প্ল্যানস যে আমরা
আরো কোন দিকটা ফোকাস করবো, যখন আমরা আরো একটু প্রিমিয়ামের দিকে যাচ্ছি ফর আরবান, রুরালের জন্য হার্বালটাকে যদি ফ্যামিলিয়ার করানোর জন্য আরো কিছু প্রোডাক্ট আনা যায় বা প্যাকস আনা যায়, সেগুলোর দিকে আমরা আরো বেশি ফোকাস করছি। রিপিটেবিলিটি মেজার করো? রিপিটেবিলিটি মানে আমরা এখনো পর্যন্ত যেটুকু ডেটা সিস্টেম নিয়ে কাজ করি তার মধ্যে একটা রিভিউ হয়, মোটামুটি কোয়ার্টারলি একটা রিভিউ করি আমরা। তো তুহিনদা, ব্যবসাতে আমার যেটা ব্যক্তিগত মতামত বা বেসিক্যালি যেটা আমি আমার মানে ব্যবসাগুলোতে খাটাই, ডেলিগেশন ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স, রাইট? মানে একদম। সব জায়গায় আমাদের তুহিনদা যেতে পারবে না, না, তো মানে তুমি কি ডেলিগেট করছো? হ্যাঁ, এটাই প্রথমত, মানে ওই নিজের কাজ ছাড়া তো শেখার আর কোনো জায়গা হয় না। আমার একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে যাই বললে, খুব সোজা ভাষায় বলতে, এগুলো থেকে পুঁথিগত বিদ্যা ছাড়া কিন্তু আমি কিছু শিখিনি, এবং আমার সোজা কথা খুব বেশি এক্সপেকটেশনও ছিল না। কলেজের এইটুকু পড়াশোনা এভরিথিং, এমন নয় খুব অপছন্দের সাবজেক্ট নিয়ে পড়তাম, কিন্তু ওই করে বাইরের জিনিসপত্রই বেশি করেছি। তো মূলত সবকিছুই মাঠ চষে যেটা শিখেছি, ওই অন্টারপ্রেনারশিপের একটা প্রত্যেকেরই থাকে, আমারও ছিল রোমান্টিসিজম, সবকিছু করবো, সেটা কোনোদিনই সম্ভব না, ইম্পসিবল। আর সেটা করে তুমি একটা পার্টিকুলার জায়গা পর্যন্ত তুমি নির্দিষ্ট থাকবে, তারপরে ইফ ইউ ওয়ান্ট টু গ্রো অ্যান্ড মেক ইউর সিস্টেম গ্রো, তুমি বা আমি চলে যাবার পরে যদি সিস্টেমটাকে রান করতে হয় যে কোম্পানি, উই নিড টু ডেপিউট। সেটা আমরা ওই 2022 থেকে ধীরে ধীরে শুরু করেছিলাম, কাজকর্ম শুরু করেছিলাম আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ। আমাদের ছোট ফরম্যাটে ঠিক করেছেন, একটা প্রোডাকশন থাকুক, প্রোডাকশনের সাথে যদি প্ল্যানিং করা যায়, সেলস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেলসেরও ভাগ আছে, সেলসের মধ্যে ইভেন্ট যে করছে সে একভাবে বিক্রি করবে, ডিস্ট্রিবিউটারের সাথে, মানে বি টু বি, আমার নিজের প্রফেশনাল ক্ষেত্রে বি2বিতে দেখি, দে আর নট বায়ার, দে আর মানে ইন্টারমিডিয়ারিজ, তারা বিক্রি করবে, তাদের সাথে ডিলিংটা সম্পূর্ণ আলাদা রকম। এর লোকজনকে আস্তে আস্তে আমরা ডেভেলপ করা শুরু করেছি, উইচ ইজ টাফ, স্টিল ইট ইজ গোয়িং, কিন্তু এই ডেপুটেশনটা আমরা অলরেডি শুরু করেছি। আজকের দিনে তোমার রিচ কোন কোন জায়গায় আছে? এখনো পর্যন্ত সারা বাংলায় অলমোস্ট সবকটা ডিস্ট্রিক্টেই কম বেশি আমরা আছি। আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এখনো আমরা আছি। কেরালার আয়ুর্বেদিক সেন্টার এখনো পর্যন্ত 3টে জায়গা আছে, ব্যাঙ্গালোরে একটি অ্যাসোসিয়েশন এসেছে, আমরা সেইটাকে অলরেডি ছিল, সেটাকে বেস করে আমরা আস্তে আস্তে ব্যাঙ্গালোরে কিছু রিচ বাড়াচ্ছি। পোটেনশিয়াল মার্কেট হিসেবে নর্থ ইস্টের দিকে আমরা প্রচন্ড রকম ভাবে আমাদের রিচটা বাড়ানোর চেষ্টা করছি, নর্থ ইন্ডিয়ার দিকে বাড়ানোর চেষ্টা করছি। দেখো মানে ইমোশনালি বলতে গেলে তো একটা এফএমসিজি প্রোডাক্ট যতক্ষণ পর্যন্ত না সারা ভারতে অ্যাভেলেবল হচ্ছে, ইমোশনালি এবং ফিনান্সিয়ালি ইউ শুড নট বি স্যাটিসফাইড। কিন্তু এর প্রত্যেকটা জায়গার সাথেই ইনফ্রাস্ট্রাকচারাল, মানিটেরিয়াল প্রচুর জায়গাপত্র থাকে। আমি গত বছরই জুন মাসে দিল্লিতে গিয়েছিলাম। দিল্লিতে গিয়ে ওই স্টার্ট আপ মহাকুম্ভ ছিল, সেখানে মূলত একটা টেকনিক্যাল মিটে আমি গিয়েছিলাম একটাই কারণ, আমি জানতাম এই প্রোডাক্ট নিয়ে কেউ যাবে না, এবং ম্যাক্সিমাম ফুটফলস পেয়েছিলাম। ঘটনাচক্রে আমার স্টল থেকে বিক্রিও হয়েছিল, দুদিনে আমি প্রায় 7,000 টাকার বিক্রি করেছিলাম আমার স্টল থেকে। দোজ আর মাই কাস্টমার্স, সেখানে দিচ্ছি। আমি তো এখনো সেটা নিয়ে ভাবতেই পারছি না, সেখানে সম্ভাবনা আছে, ইফ আই ক্যান ক্রিয়েট সাম রিসেলার ওভার দেয়ার। তো তুই না অনলাইনের যে এত রমরমা, মনে হয়নি যে পুরোটা আমি 100% D2C করে দিই বা অমনি চ্যানেল প্রেজেন্স রাখি? অমনি চ্যানেল প্রেজেন্স রাখার তো বরাবরই ইচ্ছা আছে, কিন্তু এর ক্ষেত্রে কি হয়, প্রাথমিকভাবে এই মুহূর্তে যে ইনফ্রাস্ট্রাকচার একটা কস্ট অ্যান্ড এভরিথিং, এখনো পর্যন্ত আমরা সেইভাবে ইনকার করে উঠতে পারিনি। এখনো পর্যন্ত আমরা যেভাবে অফলাইনটা কি, যেহেতু অফলাইনে আমি দীর্ঘদিন কাজ করে এসেছি, কনভেনশনাল এই পদ্ধতিটা আমি কম বেশি জানি, সেটাতে আমি ম্যাক্সিমাম দিয়ে দিই। আর বরাবরে বলছি, হিউম্যান ইন্টারফেস এভরিথিং আমার বরাবরের ভালো লাগে, এবং এমন প্রচুর লোকের থেকে আমি হেল্প পেয়েছি। আমি খুব সোজা ভাষায়, আমি এই সাবজেক্টে ফিরে আসবো, যখন আমি গত বছরই দিল্লি থেকে ফিরলাম, মানে কেম টু নো অ্যাবাউট দিস ইকোসিস্টেম, বেঙ্গল এন্টারপ্রেনার ইকোসিস্টেম। শুধু ইকোসিস্টেমে আমার এই ইকোসিস্টেম ব্যাপারটার উপর আমি এটা নিয়ে কাজও করি, ন্যাচারাল ইকোসিস্টেম, এটার উপর আমার এত দৃঢ় বিশ্বাস, এই যে মারাত্মক বেনিফিট পেয়েছি, ইটস নট অলওয়েজ ইন টার্মস অফ সেলস, ইন টার্মস অফ রিচ। তো কনভেনশনাল আমি মার্কেটিং চ্যানেলটা নিয়ে কাজ করি। কামিং ব্যাক টু দিস নিউ যে প্রসেসেস, এগুলোর মধ্যে আমরা আস্তে আস্তে এখনো পর্যন্ত ইনহাউস করার চেষ্টা করছি। ডেফিনেটলি এটাকে যদি অফলোড করা যায়, এটা একটা বড় পসিবিলিটিস আছে। এখনো পর্যন্ত আমরা ওটা আনএক্সপ্লোর্ড, আমরা কত খুব বেশি হলে এখনো পর্যন্ত আমাদের যে ওয়েবসাইট এন্ড এভরিথিং থেকে খুব বেশি 10-15% মতো সেলস আছে, উইচ ইজ নাথিং।
তোমার ইন্ডাস্ট্রিতে পুরোটাই কিন্তু ব্র্যান্ডিং আর মার্কেটিং, একদম। তো কতটা ফোকাস তুমি ওই অ্যাসপেক্টস? হ্যাঁ, এবার ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং বলতে প্রথমত এগুলো খুব স্টেপ ওয়াইজ আমরা যাওয়ার চেষ্টা করেছি। প্রথমত তো মানে শুধু সাবজেক্ট নলেজ আর মার্কেটের সাথে কথা বলে বলে করা, তারপরে আমরা আস্তে আস্তে বুঝেছি যে এই ক্ষেত্রে একজন যেটা বিজনেস থেকে বাইরে, যার ইমোশনাল ফিনান্সিয়াল এই লায়াবিলিটি গুলো নেই, কিন্তু এটা ভেরি গুড মেন্টর খুব দরকার, যে বাইরে থেকে ব্যবসাটাকে দেখবে এবং বলবে এইটা ঠিক এইটা ভুল। আমরা নিজেরা অ্যাকচুয়ালি দুজন কোফাউন্ডার বরাবরের একে অন্যকে কন্ট্রাডিক্ট করতে থাকি, এটা রাস্তা বার করতে থাকি, কিন্তু সেটাও সবসময় ফ্রুটফুল হয় না। তো প্রথমে আমরা প্রোডাক্টটাকে লোকের হাতে পৌঁছে তারপরে আমরা প্যারালেলে আস্তে আস্তে ব্র্যান্ডিংটা নিয়ে বানানো, যে আমরা কি লাভ বাই নেচার কি, আরেকটা মিটু প্রোডাক্ট কি, নাকি আমরা কি নিয়ে কাজ করছি। এমনি এই কোভিড আগে না হলে এই সাবজেক্টটা নিয়ে আমরা আগে থেকে অনেক বলে আসি। কোভিড হতে আমাদের মানে কোভিডের নেগেটিভ দিকটা ছাড়া কোভিড আমাদের ব্যবসার ক্ষেত্রে খানিকটা অ্যাওয়ারনেসে খানিকটা হেল্প করলো। বাকিটাকে আমরা ক্রমাগত এই ব্র্যান্ডিংটা নিয়ে চেষ্টা চরিত্র করে যাচ্ছি, লোকে রিকল ভ্যালুটা বানানো, এর মূলত মানুষের কাছে অ্যাকসেপ্টেবিলিটিটা বাড়ানো, এটা নিয়ে আমরা চেষ্টা চরিত্র করছি, কিন্তু সবকিছুই এখনো পর্যন্ত ইনহাউস। যে কোনো অন্টারপ্রেনারের কাছে তার ব্যবসায়িক ভ্যালিডেশন একখানা বড় দিক। রিসেন্টলি মিনিমালিস্ট বলে একটা কোম্পানি আছে, ইটস আ 100% D2C কোম্পানি। আমি মিনিমালিস্টকে 2020-তে দেখেছিলাম, হার্ডলি 500 কোটি টাকার সেলস। 2025-এ ওরা 500 কোটি টাকার সেলস হিট করেছে, এবং দি জায়ান্ট ইউনিলিভার, রাইট, আর হিন্দুস্তান ইউনিলিভার ওটাকে 3000 কোটি টাকার প্লাস একখানা এক্সিট দিয়েছে, হুইচ ইজ 6 টাইম সেলস। তো পুরো ইন্ডাস্ট্রিটা জেগে উঠেছে। তো তুইন্দা, এটার সম্বন্ধে তোমার কি মতামত? ইটস আ বিগ ভ্যালিডেশন, দ্যাট টু ফ্রম দি জায়ান্ট। অপূর্ব কাজ করেছে ওরা। হিন্দুস্তান ইউনিলিভার বরাবরেরই মানে আমরা যারা সেলস ব্যাপারটাকে প্রায় মানে শয়নে স্বপ্নে ভাবি, হিন্দুস্তান ইউনিলিভার তাদের কাছে একটা বরাবরের বুকস, ঠিক আছে, কারণ বই পড়ে সেলস শেখা যায় না বলে আমার ব্যক্তিগত বিশ্বাস। সেখান থেকে আজকে থেকে যখন এই ইন্ডাস্ট্রিটা নিয়ে আমি আরো ফোকাস করলাম, ওরা যখন শুরু করলো 2020 সালে শুরু করেছিল, খুব সম্ভবত 2022-এ একটি এক্সিবিশনে, খুব সম্ভবত দিল্লিতেই, আই মেট বোথ দ্য পার্সন, এবং দেখেছিলাম যে ওরা এই সাবজেক্টটা নিয়ে কাজ করতে করতে ওরা একটা অন্য দিক, ওরা একটা ভেগান দিকটা নিয়ে কাজ করছিল, মোস্টলি দে আর ভেগান। আর আমরা তখন শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি যেটা ভেগান, সেটাও একটা কাস্টমারের রিকোয়ারমেন্ট থেকে শুরু করেছে, এটা লিপ বাম নিয়ে আমরা তখন কাজ করতাম ভেগান। তো ওরা খুব ফোকাস করেছিল ওই ভেগান পার্টটায়, এবং করতে করতে মিনিমালিস্ট যদি প্রোডাক্টটা ব্যবহার করে থাকেন দেখবেন ওদের যে কমিউনিকেশন, ওদের প্যাক, প্রোডাক্ট অ্যান্ড ফিল, দিজ অল ওয়ার কোলিনিয়ার। এটা প্রথমত কাস্টমার ব্র্যান্ডিং করতে খুব বেশি সাহায্য করেছে, এবং দ্বিতীয়ত দ্য ওয়ে দে ডিস্ট্রিবিউটেড দ্য প্রোডাক্ট, সাপোর্টেড বাই ডেফিনেটলি দ্য ফিনান্সিয়ালস এন্ড এভরিথিং গুলো থাকবে। যেখানে আমাদের হিন্দুস্তান ইউনিলিভার যখন এই বছর এই বড় অ্যামাউন্টের এই যোগাযোগের কথাটা ভাবে, উনি বরাবরই বলেছিলেন ইটস এ ভেরি পোটেনশিয়াল থিং, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। প্যারালালি হিন্দুস্তান ইউনিলিভার থেকেই আজকে সেপ্টেম্বর মাসে বলা হচ্ছে যে সেই যে কোনো এফএমসিজি কিন্তু এখন টায়ার টু টায়ার 3 দিকে দৌড়চ্ছে, এবং গত বছরই হিন্দুস্তান ইউনিলিভার প্রায় 12,000 সেলসের লোক নিয়েছে। একটা ওরা টার্মস এখন চলছে, আগামী 6 মাস চলবে, ফিট অন স্ট্রিট, যে গ্যাপটা কোথায় হচ্ছে, কনজামশনটা কেন হচ্ছে না, বিভিন্ন কারণে, এখন বিভিন্ন আর্থসামাজিক কারণে না, বিভিন্ন এসেন্সিয়ালসের কনজামশন গুলো খুব করছে, উপর নিচে নামছে। তো কনসিডারিং দিস টু ফ্যাক্টর, মানে একটা হচ্ছে কি ওদের এই ন্যাচারালিস্ট প্রোডাক্ট নিয়ে এগোনো, এবং কাস্টমারের মার্কেট হিসেবে এই অ্যাপ্রোচটা, এটা আমার কাছে খুব সম্ভাবনার দিকে তৈরি করে। হতে পারে ওনারা একই সেগমেন্ট নিয়ে কাজ করেছেন, কিন্তু আমি ওটাকে মানে বেসিক্যালি ওটা আমাকে কনফিডেন্স দিয়েছে খুব, এই মার্কেটটা নিয়ে এই যে সংখ্যাগুলো আমি বলছি, যে পরিসংখ্যানগুলো আমি বলছি, সেটা আমাকে আরো 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 কনফিডেন্স দিয়েছে, মানে আনটাচড মার্কেটের সন্ধান দিয়েছে। তোমাদের ইন্ডাস্ট্রিতে মানে R&D ইজ ক্রিটিক্যাল, ফর্মুলেশন ইজ ক্রিটিক্যাল, রাইট? ওই সেন্ট, ওই টেক্সচার, ওই ফিলটা পাওয়ার জন্য অনেক মেহনত করতে হয়। তো তোমার আমি বেস্ট সেলিং যে প্রোডাক্টগুলো দেখছিলাম, লিপ বাম হোক, স্কিন কেয়ার প্রোডাক্টস হোক, শ্যাম্পু হোক, ক্রিমস হোক, একটা এসকিউ ডেভেলপ করতে ফর্মুলেশনে তোমার কত টাইম লাগে? মোটামুটি এখনো পর্যন্ত আমরা প্রত্যেকেই যারা পার্সোনাল কেয়ারের এই অথেন্টিক পার্সোনাল কেয়ার বা ন্যাচারাল পার্সোনাল কেয়ার নিয়ে কাজ করি, আমার মনে হয় সকলেরই বিশ্বাস
যে একসাথে প্রচুর প্রোডাক্ট ডেভেলপ করে ফেলবো না, মার্কেটে যাই প্রোডাক্ট থাকলেও তার একটা হার্বাল কাউন্টার পার্ট আমি তৈরি করে ফেলবো না, যতক্ষণ পর্যন্ত না আমি দেখছি যে আমার এইটা অ্যাজ পার ইনগ্রেডিয়েন্ট অ্যাজ পার প্রোডাক্ট এটা ফিল অথেন্টিক হচ্ছে। এখন আরো একটা রিকোয়ারমেন্ট এসছে, যেটা আমাদের ক্ষেত্রে এখন আস্তে আস্তে আমরা করছি এবং প্রত্যেকের ক্ষেত্রেই দরকার, যেটা সার্টিফিকেশন। প্রথম কথা ইট হ্যাজ টু বি সার্টিফাইড, কারণ যেখানে আমি নেই সব জায়গায় তুহিন মুখার্জি নেই, সব জায়গায় আমার সেলসের লোক, যেখানে আছে প্রোডাক্টটাকে যেন লোকে নিয়ে, তো এই চারটে ফ্যাক্টরটা দরকার। তো মূলত এগুলো প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে। একটা প্রোডাক্টের ক্ষেত্রে এখনো পর্যন্ত আমাদের এন্ডে প্রায় ডেভেলপ করতে এবং সেটাকে ক্লোজ সার্কেলে আমরা একটা করি, প্রোটোটাইপ ডেভেলপ করি, সেটা করতে প্রায় মাস 4 থেকে মাস 5 লেগে যায় বা লেগে গেছে এখনো পর্যন্ত। যেমন আমি বললাম যে হার্বাল এবং আয়ুর্বেদিক আমি চেঞ্জ করছি, যখন আয়ুর্বেদিক যাচ্ছে, যে আয়ুর্বেদিকের কিন্তু শেলফ লাইফ হার্বালের থেকে কম, কিন্তু এটাও আমাদের ইন্ডিয়া মানুষ আছে, সবাই জিজ্ঞেস করে যে এটা কত, 12 মাস। তো মনে রাখতে হবে ওই তাজা সবজি আজকে খেতে হবে, ফ্রিজে রাখলে 2 দিন, বাকি পচা, তার মানে যত শেলফ লাইফ কম সেটা তত পিওর। এটা কিন্তু দক্ষিণ ভারতে বা মহারাষ্ট্র এখন জিজ্ঞাসা করছে ইতনা শেলফ লাইফ লে তো মতলব ইয়ে তো পিওর নেই। আমি এটাকে কনজিউমারের মাইন্ডসেট চেঞ্জ হিসেবে দেখছি। তো দিস ইজ দ্য থিং, আমি যখন প্রিজারভেটিভ ফ্রি করছি, প্রথম কথা হচ্ছে এটাকে আমি কতটা প্রিজারভেটিভ ফ্রি করতে পারলাম, এটা শেলফ লাইফ আমি কতটার মধ্যে রাখতে পারলাম, প্যাক ব্র্যান্ড করতে পারলাম। এইটাই আমাদের ইস্টার্ন পার্টে উই আর স্ট্রাগলিং এ লট। দক্ষিণ ভারতে বা অন্যান্য জায়গাটা ইন্ডাস্ট্রি বা একটা ইকোসিস্টেম কিন্তু এই পুরো ব্যাপারটাকে হেল্প করে দিই, ইন টার্মস অফ স্ট্র্যাটেজাইজিং, ইন টার্মস অফ R&D, ইন টার্মস অফ প্যাক, ইন টার্মস অফ প্রিজার্ভিং দ্য ফাইনাল প্রোডাক্ট। আমরা এখানে আমি শুধু আমরা বলবো না, আমি বলি এইভাবে শব্দটাকে বলি, খুব কম এই কালচারটা খুব কম, এই R&Dটা নিয়ে কাজ খুব কম। এবং এটা বরাবরেরই আমরা ওই সেই বেঙ্গল কেমিক্যালসের ফান্ডা থেকে করে যাই। আমি একটু একটা কথা বলার একটু পারমিশন চেয়ে নিচ্ছি। রাজশেখর বসু বলে একজন লেখক, মানে সাহিত্যিক হিসেবে খুব পরিচিতি আছে, বেঙ্গল কেমিক্যালসে ওনার পরিচিতি ছিল, হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ফার্মাসিস্ট। উনি এমন কিছু ফ্র্যাগরেন্স তৈরি করতেন যে ফ্র্যাগরেন্স গুলো উনি, আমরা তো ডকুমেন্টেশনে খুব একটা ভালো না, উনি ডকুমেন্টেডও করে রেখে যাননি এবং সেইগুলো উনি ব্র্যান্ডও করতেন, যেগুলো আচার্যদেব প্রফুল্লচন্দ্র উনি বলতেন রাজশেখর আছে মানে ও ফ্র্যাগরেন্স ব্র্যান্ডিং দেখে নেবে। কোথায় গেল, আমরা মাঝখানে হারিয়ে ফেললাম কিভাবে? একটু ডার্ক হয়ে যাবে ব্যাপারটা, বাট কারোর যদি ফ্র্যাগ্রান্স ইন্টারেস্ট থাকে, এখানে ডার্ক মুভি আছে পারফিউম Yes. নামে, ইটস আ মাস্ট ওয়াচ। অপূর্ব। মানে আমি প্রায় 7 বার মুভিটা দেখেছি। সবার জন্য নয় কিন্তু। না, হয়তো সবার জন্য না ডার্ক, কিন্তু ওই যে একটা গন্ধ খোঁজার, আসলে অন্ত্রপ্রেনার্সরা তো প্রাথমিকভাবে একটু পাগল শব্দটা ইউজ করুন, মানে এই সার্চটা তো থাকতে হবে, তা না হলে তো মানে এই ড্রাইভটা, রাইট, ড্রাইভটা থাকতে হবে। মানে কারোর যদি ড্রাইভ এর ব্যাপারে শেখার থাকে বা ইন্সপিরেশন দরকার, একদম, একদম। ইটস আ মাস্ট ওয়াচ মুভি। অবশ্যই অবশ্যই, প্রচন্ড ভালো সিনেমা, অপূর্ব। এবং উনি একটা অন্য পদ্ধতির মধ্যে দিয়ে করছেন। আমাদের ইকোসিস্টেমে অনেকগুলো ছেলে এখন আমি দেখেছি, অনেকেই ফ্রেগ্রেন্স নিয়ে কাজ করে। আমাদের কলকাতা সারাউন্ডিং একটা ইন্ডাস্ট্রি আছে ফ্রেগ্রেন্সের নিয়ে কিন্তু কাজ হয় এবং এক্সপোর্ট করে ফ্রেগ্রেন্স, কিন্তু ওটা হচ্ছে কেমিক্যাল বেসড। এটাও কিন্তু ভালো ফ্রেগ্রেন্স, আতরের ইন্ডাস্ট্রি, হিউজ ইন্ডাস্ট্রি। আবারই সেটা যখন দক্ষিণ ভারত হচ্ছে যে ফ্রেগ্রেন্স অয়েলের ইন্ডাস্ট্রি, তো মানে পোটেনশিয়াল প্রচুর। আমাদের বাংলায় এখনো পর্যন্ত বাঁকুড়ার একটি ইউনিট সবে ভাবছে এসেনশিয়াল অয়েল হিসেবে শুধুই কিছু কাজ আমি করতে পারি, তাও স্কিন অ্যাপ্লিকেশন এরিয়ায় নয়, রুম ফ্রেশনার, আমাদের এখানে মশার সমস্যা, মসকিটো রিপেলেন্ট ইত্যাদি, স্কিনের জায়গায় এখনো আনটাচ। R&D ইজ এ গ্যাপ ওয়েল। তোমার ইন্ডাস্ট্রিতে একটা আমার প্রবলেম যেটা মনে হয়, যে যাদের মাইট আর মিন্স প্রচুর, তারা গ্রিন ওয়াশিংটা একটু বেশি করে। প্রচন্ড প্রচন্ড গ্রিন ওয়াশিং, মানে গ্রিন ওয়াশিং, আমি অন ক্যামেরা বলছি, গ্রিন ওয়াশিং হচ্ছে এবং গ্রিন ওয়াশিং বাড়বেও। যারা জানে না গ্রিন ওয়াশিং ব্যাপারটা বলে দাও। গ্রিন ওয়াশিং পুরো ব্যাপারটার মধ্যে হচ্ছে গিয়ে যখন একটা মানে পার্টিকুলার টার্ম খুব মিসইউজ হয়, ট্রেন্ডি ব্যাপারটাকে খুব মিসইউজ। আমি একদম কিছুক্ষণ আগে বললাম না, আমার পাড়ায় 5 টাকা অর্গানিক চানাচুর পাওয়া যায়। তো এই 5 টাকা অর্গানিক, প্রথমেই বুঝতে হবে যে এই জিনিসটা যদি পিওর হয় তার একটা প্রাইস আছে। আমি বলছি না সব জিনিসকেই খুব দুর্মূল্য হতে হবে, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা কস্ট আছে। অন ক্যামেরাই বলছি, যখন একটা জিনিস আমাদের এখানে, একটু গুছিয়ে বলি, আসলে এগুলোকে আমি একটু সরাসরি বলতে থাকি। আমরা যখন আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছে ছিল বা এখনো আছে যে আমাদের সব বা এভরিথিং এ লোকজন এলে
মাটিতে বসে আমরা কথা বলবো, কারণ এটা আমরা খুব বিশ্বাস করি। একটা মানুষ গ্রাউন্ডেড খুব বরাবরই ছিল, বলে যে তুই কি প্রকৃতিস্থ নেই, গ্রাউন্ডেড, এটা খুব পুরনো টার্ম। দ্য মোর ইউ আর গ্রাউন্ডেড, দ্য মোর ইউ আর আপ। তো এইটাও আমি দেখেছি দক্ষিণ ভারতীয়রা মারাত্মক মাটিতে যেই বসলো সেটাকে খুব প্রেশিয়াস বলে ধরা হয়, আসুন বসুন, এবং একটা ফর্ম দেখছি। আমাদের এখানে একটা মানুষ যেই ঝুঁকে যে জিনিসটা দাম করতে যাচ্ছে, এই কত হবে, অথচ আমি দেখছি সারা বাংলা থেকে ক্রাফটস নিয়ে লোকজন আসছে। একটা এই সেলার আর বায়ারের মধ্যে না একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছে, যেটা খুব গড়বড়ের, যেখানে প্রাইস পয়েন্টটা নিয়ে একটা গড়বড় চলছে। যেটা প্রিমিয়াম প্রোডাক্ট হওয়ার কথা ছিল সেটা লো ভ্যালুড করে ফেলা হয়েছে। এটা একটা ইন্ডাস্ট্রির জন্য খুব একটা ভালো বা হেলদি অবস্থা বলে আমি বিশ্বাস করি। তোমাদের ইন্ডাস্ট্রিতে লরিলও আছে, ল্যাকমেও আছে, এইচইউএলও আছে, প্রিমিয়াম, মাস প্রিমিয়াম, তোমার সেগমেন্ট কোনটা? আমার এখনো পর্যন্ত যে কোনো ব্র্যান্ড যেভাবে শুরু করে, আমিও কিন্তু সোজা ভাষায় খুব প্রিমিয়াম সেগমেন্ট, যেভাবে যে একটা ফ্যাশনের মধ্যে এখন একটা টার্ম এসেছে না যে স্লো ফ্যাশন, বেসিক্যালি একটা স্লো লাইফস্টাইল প্রোডাক্ট বলে বলছি। মিনিমালিস্ট একটা টার্মটাকে ইউজ করেছি, কিন্তু এটা একটা প্রপার ওভারঅল আইডিওলজি যে মিনিমালিজম, যেটুকু আমার দরকার পড়বে সেটুকু ইউজ করবো, সেটা পিওর হবে, সেটা ন্যাচারাল হবে। সেটা সেই মানুষই ব্যবহার করতে চাইবে বা পারবে যারা সেভাবে একটু সোজা কথায় পুঁথিগতভাবে শিক্ষিত, এবং ডেফিনেটলি পয়সাটা আছে অ্যান্ড দে ক্যান অ্যাফোর্ড টু পে। সো ইটস এ প্রিমিয়াম সেগমেন্ট। তো আমরা এখনো পর্যন্ত যে আমি পার্সেন্টেজটা কিছুক্ষণ আগেই বললাম সেই পার্সেন্টেজটাকেই ক্যাটার করে যাচ্ছি, সেটাও এখনো পর্যন্ত আনএক্সপ্লোর। তার একটা বড় অংশ কিন্তু আমরা অনেকে মিলে যে কজন প্লেয়ারের কথা বললাম সেইটাকে ক্যাটার করতে পারছি না, যে হিউজ মার্কেট। আর যে জায়গাটা এখনো পর্যন্ত কেউ টাচ করেনি, সেভাবে টাচ করেনি, সেটা তো আমি কথা বাদই দিলাম। সেখানে আমি যদি প্যাক সাইজে, অ্যাকচুয়ালি উই আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট আওয়ার প্যাকিং। আমরা ইন টু এন্ড কিন্তু সাস্টেনেবল প্যাকিংয়েও চলে যাচ্ছি। আমার কাছে ওই গ্রামাঞ্চলের ক্ষেত্রে যখন কি আমি জিনিসটার দাম কমাতে গিয়ে যখন ওটা প্লাস্টিক বটল করতে হলো, আমাদের কাছেই প্রথম প্রশ্নটা এসেছিল, আচ্ছা তুমি প্লাস্টিক বটল এটা যে দিচ্ছ এটাও তো সাস্টেনেবল নয়। দেন উই স্টার্টেড ক্রিয়েটিং হাউ উই ক্যান ডু দ্যাট, সো উই স্টার্টেড প্লাস্টিক ক্রেডিট। আমার এখনো ক্ষেত্রে যে আমি 5টা কালেকশন সেন্টার তৈরি করতে পেরেছি, চারটেই বলি, ইফ ইউ গিভ মি ব্যাক ইউর প্লাস্টিক বটল ইউ উইল গেট এ প্লাস্টিক ক্রেডিট। কিছুটা প্লাস্টিক ক্রেডিট হলে তুমি একটা হয়তো কিছু এই পাবে। আমি তো একবার ভেবেছিলাম যে ওই আগেকার দিনে আমরা যে গ্রামে ওই সর্ষের তেল নিতে আসতাম, ওই যে জ্যারিকেন নিয়ে, সেটা করে কেউ শ্যাম্পু নিয়ে যাবে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি না কনজিউমার বিহেভিয়ারের সাথে অনেক কিছু ইম্প্যাক্ট করে যায়। তো ওই প্লাস্টিক রিটার্নে আমি কিছু কিছু জায়গায় ভালো রেসপন্স পাচ্ছি। একটা ভয়ের বিষয় হচ্ছে, যেটা আমি দেখেছি, মানে আমি নাম নেবো না, কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে। আজকালকার দিনে অনেক প্রমিনেন্ট পার্সোনালিটিস, কুড বি যোগা গুরুজ অ্যান্ড অল, তাদের নিজস্ব ব্র্যান্ড বার করছে বিকজ অফ দেয়ার রিচ। কারোর 5 কোটি ফলোয়ার, কারোর 35 কোটি ফলোয়ার, অ্যান্ড দে আর হার্ড কোর ডিভোটিস, রাইট? তো এনারা যা বলবেন ওনারাই তাই কিনবেন। এনারা ম্যাসিভ স্কেলে কাজ করছে, কিন্তু প্রোডাকশনস আর বেসিক্যালি আউটসোর্সড, এবং তাড়াহুড়োর জন্যে, হাইপার গ্রোথের জন্য এমন এমন জায়গা থেকে আউটসোর্স করে আনছে যেটা বলার মতো নয়। তো তোমার ইন্ডাস্ট্রিতেও মানে উইথ লট অফ মিনস অ্যান্ড ফান্ডিং, অনেক প্লেয়ার তাদের ভিসি শেয়ার হোল্ডারদেরকে গ্রোথ দেখানোর জন্যে এই প্র্যাকটিসটা কিন্তু খুব বেশি করে করছে। তো ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ইন এফএমসিজি ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স, রাইট? এই ব্যাপারটায় তোমার কি মত, আর তোমার ম্যানুফ্যাকচারিংটা কিভাবে হয়? খুব খুব মানে সাবজেক্টটা ঠিক যে জায়গাগুলো নিয়ে কথা বলা উচিত সেইগুলো নিয়েই কথা বলছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। ম্যানুফ্যাকচারিং এর বরাবরের খুব জিনিস হচ্ছে গিয়ে তো ম্যানুফ্যাকচারিং স্ট্যান্ডার্ড গুলো করা, ম্যানুফ্যাকচারিং প্যারামিটার্স গুলো ঠিকঠাক গুলো রাখা। আর যদি আমরা বারবার দাবি করি যে আমরা ন্যাচারাল, আমরা পিওর, আমরা হার্বাল অ্যান্ড আয়ুর্বেদিক, তার মানে দাবিগুলো আরো বাড়ে, স্টার্টিং ফ্রম র মেটেরিয়াল সোর্সিং টু প্রসেসিং টু স্ট্যান্ডার্ডাইজেশন, প্যাকিং অ্যান্ড ডিসপ্যাচ। ঠিক আছে, এটা যে প্লেয়ারগুলোর নাম করতে চাইলেন না, ডেফিনেটলি আমরা সবাই জানি এবং সবাই বুঝতেও পারছি। প্রথমে যখন একটা ব্র্যান্ডটা তৈরি হচ্ছে না, এই আজকে লাদ্দা এনেছেন, মেরাকিনা ছিল, আজ থেকে যদি 5 বছর 6 বছর পরে যদি এই জায়গাটা ভেবে নেয় যে এবার তো আমার কিছু কাস্টমার এসে গেছে, এবার আমি কোনো রকম ভাবে আমার যে বটলনেকটা আসতে কোনো রকম ভাবে আমি এটাকে কিছু কম্প্রোমাইজ করা শুরু করি, শুধু এর জন্য না, যে কোনো কোম্পানির ক্ষেত্রে ওটা খুব কালো দিনের জিনিস। ঠিক আছে, কিছুদিন আমি ওটাকে রাখতে পারবো, তার একটাই কারণ হচ্ছে আমরা যদি খবরের কাগজে একটু স্টাডি করি বা মার্কেটের খবরটা কি জানবো যে কোন কোন জায়গায় ইনগ্রেডিয়েন্ট গুলো কোন কোন জায়গায় কি কি ধরা পড়ছে। সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে আমি যে কনজিউম করছি বা অ্যাপ্লাই করছি, আমি কিন্তু একদম মানুষের কোরটা নিয়ে কাজ করছি। এটা খুব দরকারি জিনিস। এখানে দুটো তাহলে রাস্তা,
যে আমি কি তাহলে এটাকে করবো না, আউটসোর্স করবো না, আমি কি সব জায়গায় ইনহাউস করবো? ইনহাউসেও আমাদের মতো অন্টারপ্রেনার্সদের যারা প্রায় প্রাথমিক স্তরে বেশ খানিকটা দিয়ে আছি, কত দূর একটা এক্সটেন্ড করব, কত দূর পর্যন্ত আমরা যাব, একটা হিউজ ক্যাপিটাল ইনভেস্টমেন্টের কথা। তখন আমরা কি করছি, মানে এখনো পর্যন্ত আমার দুটো শিফটে যে কাজকর্ম হচ্ছে, ভেরি স্মল টিমে কাজ হয়। আমরা যে সময় ম্যানুফ্যাকচারিং করি 15 দিন 20 দিন একদম প্রায় দিন রাতের কাজকর্ম চলে। কিন্তু একটা লিমিটের পরে যদি ওটাকে বাড়াতে হয়, সেখানে এমন একজন আউটসোর্স, যেটা অলরেডি আছে সংখ্যায় তারা কম, যদি এমন আউটসোর্স করা যায় যেখানে তো বেশ কয়েকজন মিলেই করছে, কিন্তু প্রোভাইডেড এই আউটসোর্সের লোকটাকে এই পয়েন্টে অ্যাডহিয়ার করাতে হবে যে কোয়ালিটি, পারফরমেন্স, প্যারামিটার, এভরিথিং উইল বি চেক বাই আস। এখানেও কিন্তু একটা ইকোসিস্টেমের ভূমিকা আছে, এটা নিয়েও আমরা কিন্তু চেষ্টা চরিত্র করছি যে আমরাই এই লোকের কাছে করবো যে তোমার যাই কিছু হোক, আমাদের এই দুজনের বা একজনের বা তিনজনের প্রোডাক্ট যখন তৈরি হবে, দিজ আর দ্য স্ট্যান্ডার্ডস, আদারওয়াইজ উই ওন্ট বি টেকিং দ্যাট। এবং এই দিন আসবে, এরকম আসবে প্রচুর, মানে এই ট্রেন্ডটা চলছে, মানে ফলোয়ার্স বা স্পিরিচুয়াল এভরিথিং গুরুস, কিপিং অল রেসপেক্ট ফর দেম, আসছে। কিন্তু সেখানে প্রোডাক্টের থেকেও বিলিফটা বেশি কাজ করছে। বিস্কিট খেতে গিয়ে যদি আমি কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডারও ভরসা করে বিস্কুটটা নোনতা খাই, বেশি দিন আর ওটা বিক্রি হবে না। অনেকেই ক্যামেরার ওপারে ভাবতে পারে যে এত হার্মফুল কেমিক্যালস এনারা কথা বলছেন, তো আমরা জানবো কিভাবে? ইটস ভেরি ইজি। প্যাকেজিংটা কেউ যদি ঠিকভাবে দেখে, ইনগ্রেডিয়েন্টসে সব কিছু লেখা আছে, মানে সিলিকন, এই প্যারাবেন, হ্যান ত্যান, এই যে আমাদের হার্মফুল কেমিক্যালগুলো আছে, বলা উচিত না মোস্ট কনভেনশনাল প্রোডাক্টে এগুলো আপনারা পাবেন। ইনফ্যাক্ট ফর আ চেঞ্জ আমি রিসেন্টলি এক দুটো কোম্পানির যারা D2C-তে বিক্রি করছেন, অ্যান্ড দে আর বেসিক্যালি ডুইং ভেরি ভেরি গুড, আমি তাদের ইনগ্রেডিয়েন্টসগুলো দেখছিলাম প্যাকেজিংয়ে, অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আই ফাউন্ড সামথিং কল্ড ক্যাপ্রিক ট্রাইগ্লিসারাইড, which is basically derived from coconut oil and glycerin. এটা হার্মফুলের ইনভার্স, ইটস বেনিফিশিয়াল, ময়েশ্চারাইজ করে, টোন করে, স্কিনকে বাঁচায়। তো তুই না ঠিক বলছিস, এটা তোমার একদম একদম ডিপার্টমেন্ট। একদম একদম কোকোনাট অয়েলের মানে মূলত যারা প্রত্যেকেই জানেন, এখন বিভিন্ন রকম চ্যানেলসেও এইসব ওয়ার্কশপ গুলো হয়, যে কোকোনাট অয়েল ইজ দ্য বেস অফ খুব কনভেনশনাল সোপ। সোপের মানে মানে 2-3 ধরন ভাবে সোপ বানানো যায়, কোল্ড প্রসেস, হট প্রসেস, কতগুলো প্রসেস আছে, তো তার মধ্যে কোকোনাট অয়েল ইজ এ বেস। এবার এই যে বলে কোকোনাট অয়েল, কোকোনাট অয়েল মধ্যে ভার্জিন কোকোনাট অয়েল, টার্মগুলোকে যদি আরো শক্ত করা যায়, যে একদম পিওরেস্ট ফর্ম অফ নারকোল তেল, নির্যাস, যেটা যদি হয়, যেটা আমি ব্র্যান্ডটার নাম বলছিলাম, বাংলাতে যে পাওয়া যায় আজ থেকে যদি 20 বছর আগের ওই নারকোল তেল না, আমি যখন পাওয়া যায় আমি বলি আমার তেল কেনার দোকান, ওটা কিন্তু খুব পিওর, ওটাকেই মাখতে পারে, ন্যাচারাল ময়েশ্চারাইজার। ঠিক আছে, এবার আস্তে আস্তে যখন ইনগ্রেডিয়েন্ট হিসেবে যেগুলো আসছে, যেটা নিয়ে এখন এই যে রিড করা, ইনগ্রেডিয়েন্টসকে রিড করা, এটা তো একটা অভ্যেস, এটাও কিন্তু কনজিউমার বিহেভিয়ার একটা কারণ, এটাও কনজিউমার ফোরামে আমরা মারাত্মক রকমভাবে করছি। আমরা এই বছর থেকে কিছু কনজিউমার উইকও শুরু করবো, কাপলড উইথ ফিউ গভর্নমেন্ট ডিপার্টমেন্টস, যে কেন এই জিনিসগুলোকে আমরা পড়বো। এর আগে যিনি ছিলেন বারাক ওবামা, কিন্তু 2015 সালে উনি এই নিয়মটা তৈরি করে সিনথেটিক পলিমারকে প্রায় কাট করে দিয়েছিলেন এই আন্ডার ওয়াটার মেরিন পলিউশন। পুরো কাজটা কি, কেন এগুলো করা হচ্ছে? প্রথমত মানুষের বেনিফিট, নাম্বার অফ টাইমস ইউ আর ওয়াশিং ইউর হ্যান্ড, যে জলটা যাচ্ছে সেই জলটা আজ নয় কাল গিয়ে নদীতেই যাবে। এটা একদম বাংলার প্রাথমিক জিনিস ভারতে, যে আমরা নদীমাতৃক দেশ, এখানে ফেললেও জিনিসটা নদীতে যাবে। এবং ওই মেরিন ওয়াটারে মাইক্রোপ্লাস্টিক মিশে, যেগুলো এখনো পর্যন্ত যে টেকনোলজি এসছে ওগুলোকে পিউরিফাই করা যায় না। তো কাটিং দ্য সোর্স, আমরা মূলত যা করছি সোর্সটাকে কাটার চেষ্টা করছি এবং প্যারালালি বেনিফিটটাকে দেওয়া। এখানেই কাস্টমারটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, মানে ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে। যারা একটু পড়াশোনা জানে এভরিথিং, তারা এই জিনিসটা নিয়ে একটু রেসপন্সিবল। অন্যজন বলছে ঠিক আছে, আমার স্বাস্থ্য সচেতনতা নিয়ে আমি সেভাবে কি করব, ঠিক আছে একটা সোপ তো সোপই হে, ইসকো ইয়ে করনা হয়। তো এখানে ক্রমাগত আমাদের কনসাসনেসটা চালিয়ে যেতে হয়। আর যদি বলা হয় যে এই জিনিসটার দামটা অমুক এতটা বেশি, তখন ও বলবে যে আচ্ছা ঠিক আছে, দিস এ কনসেপ্ট ফর দোজ দু আর হ্যাভিং মানি, আমার জন্য এটা নয়। তো মেকিং দ্য প্রোডাক্ট অ্যাভেলেবল ফর দেম, এই দুটো কিন্তু খুব কন্টিনিউয়াস প্রসেস, যেটা একটা ব্যবসায়িক ফরম্যাটে থেকেই কাজ করতে হবে। এখানে বিভিন্ন অ্যাওয়ারনেস চলে, কিপিং রেসপেক্ট ফর অল হু আর ওয়ার্কিং ইন ডিফারেন্ট ফরম্যাট। আমার ক্ষেত্রে হলো গিয়ে এই রিচ করতে হবে ব্যবসায়িক ফরম্যাটে, পৌঁছতেও হবে, সেটা যেন রেভিনিউ আনে। সাস্টেনেবিলিটির সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইউর সিস্টেম শুড বি সাস্টেনেবল। প্রত্যেকে একটা সিস্টেমের সাথে জড়িত যেতে থাকে, তারা যেন সন্তুষ্ট থাকে, ভালো থাকে।
এবং আমাদের ক্ষেত্রে যে অন্টারপ্রেনারশিপ নিয়ে যেটা কাজ যেটুকু করেছি শিখেছি, সিনিয়ররা আপনারাও বলতে পারেন যেটা বলেছে, যে অন্টারপ্রেনারশিপ একটা বড় জিনিস, তুমি ছাড়াও আরো একটা লোকেরও তুমি যেন কর্মসংস্থান তৈরি করতে পারো, দ্যাট দ্য বেসিস অফ অন্টারপ্রেনারশিপ। সো আরো লোককে তো কিভাবে এই জিনিসটার মধ্যে জোগাড় করবে, একজন এমপ্লয়ি কেন তোমাকে বিশ্বাস করবে, আর যদি বিশ্বাস করে ভ্যালু দেব, ক্রিয়েট ইউর টিম। এই পুরোটাই কিন্তু অলরেডি সাস্টেনেবিলিটি, আমি প্রোডাক্টের দিকে গেলামই না, দিস ইজ ইকোসিস্টেম যেটা নিয়ে আমরা কাজ করছি। তোমাদের ইন্ডাস্ট্রিতে রেগুলেটরি হার্ডেলস প্রচুর, তো লাভ বাই নেচারের কি কি সার্টিফিকেশনস আছে? এখনো পর্যন্ত আমরা যে এতগুলো এসকিউজ আছে, কটা এসকিউজ আছে, তার মধ্যে প্রথম দিকে আমরা খাদি সার্টিফিকেশন করতাম। আচ্ছা, প্রথমত হচ্ছে গিয়ে আমাদের নিজস্ব মানে ফার্স্ট যে লটের প্রোডাক্টগুলো আমরা বানাতাম, দিস ইজ ইউজিং মাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এবং সেইগুলো দিয়ে সার্টিফাই করা হতো। আস্তে আস্তে আমরা কিছু বালিগঞ্জ সায়েন্স কলেজে গিয়ে শুরু করেছিলাম, তারপরে বুঝলাম যে আরো খাদি সার্টিফিকেট করতে হবে। আয়ুষ এখন আমরা প্রত্যেকটা সার্টিফিকেশন গুলো যাই, এই প্রত্যেকটা সার্টিফিকেশনে কিন্তু এই প্রোডাক্ট ওয়াইজ করাতে হয়। দিস ইজ এ কস্টলি প্রসিডিওর, কিন্তু এটা দরকার পড়ে তখনই, প্রয়োজনটা তখনই পড়ে, কারণ এই প্রোডাক্টটা ডিস্ট্রিবিউশন চ্যানেলে আছে। তো এই প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে মোটামুটি আমরা প্রায় 50 to 60% প্রোডাক্টের সার্টিফিকেশন আমরা কুড়িয়ে ফেলেছি, এবং 10% প্রোডাক্ট সার্টিফিকেশনের দিকে যাব, এবং আয়ুর্বেদা সার্টিফিকেশনের দিকেও আমরা যাব, সেটা আমাদের সামনের দিনের টার্গেট। তোমার যে র মেটেরিয়াল, মানে দোজ আর অ্যাভেলেবেল বাট ভেরি আনঅর্গানাইজড, তো কিভাবে সোর্স করো? এখানেও আমরা যখন প্রথম কাজ শুরু করেছিলাম, সেইখানের থেকে আমাদের ওয়ার্কশপ অ্যান্ড এভরিথিং থেকে, এটা মানে বরাবরই কনভেনশনটা সেভাবেই চলে, যে সেখানে একটা পরিচিতি তৈরি হয়, প্রসেস, দোজ হু আর ওয়ার্কিং উইথ ইট, মানে এই যে মানে আমাদের এক্সিস্টিং সিস্টেমে ইকোসিস্টেমে যেভাবে কাজ করা হয় না, গ্রোয়ার তোমার বিভিন্ন জায়গায় কিভাবে কাজ করছে তাদের সাথে কানেক্টিভিটি তৈরি করে দেওয়া, দু তিনজন চেক করে একটা অথেন্টিসিটি তৈরি হয়, এবং একটা যোগাযোগ তৈরি হয়। সেখান থেকে এরকম কারো করে, যেমন আজকে আমাদের এখানে খুব দেখবে খুব আলোচনা হচ্ছে মোরিঙ্গা মোরিঙ্গা মোরিঙ্গা, এই মোরিঙ্গা নিয়ে দীর্ঘদিন ধরে বাংলাতেই কাজ হওয়া সম্ভব ছিল, কিন্তু কি হয়েছে, অর্গানাইজটা এরপর থেকে, মানে আমাদের হায়দ্রাবাদের পর থেকে যখন উই আর গোয়িং টু চেন্নাই এভরিথিং, ওরা কিন্তু আস্তে আস্তে অর্গানাইজড হয়ে গেছে, ওরা কিন্তু চলে এসছে, কিন্তু আমাদের এদিকে এখনো পর্যন্ত অর্গানাইজড হয়নি। আমরা খুব ডেডিকেটেড, এবং এখনো পর্যন্ত মানে আমরা যখন থেকে কাজ শুরু করেছিলাম ওই সময় যারা একই সাথে গ্রো করছে, আমরা মিউচুয়ালি গ্রো করেছি অ্যাকচুয়ালি। তো খুব স্পেসিফিক সোর্স অফ সাপ্লায়ার আছে, এটা একটা পোর্শন। সেকেন্ডলি, এখন যখন দেখলাম বাইরে থেকে সোর্স করার সমস্যা হচ্ছে, উই স্টার্টেড গ্রোয়িং ফিউ অফ হার্বস আওয়ারসেলফ। আমি আমাদের সোনারপুর এবং বর্ধমানের কথাটা বলছিলাম, হলুদটা এখন আস্তে আস্তে আমরা নিজেরা গ্রো করছি খুব অল্পভাবে। আমরা চেষ্টা করছি যে নিমটাকে কি আমরা গ্রো করতে পারি, তুলসীটাকে কি আমরা গ্রো করতে পারি, গ্রো করে প্রসেসিং এভরিথিং সেটা আমরা করে নিতে পারবো, সেটা যে কোনো অর্গানিক কনভেনশনাল পদ্ধতিতে করা সম্ভব, পিওরেস ফর্মটা তৈরি করা, ওইটা এলেই আমি প্রোডাক্টটা বানাতে পারবো। সেটা আমি খুব স্লোলি তৈরি করতে মানে তৈরি করছি। এটারও একটা সামনের দিকে অন্য ইন্টেনশন আছে, যদি আমরা এইখানে এই র মেটেরিয়াল ইন্ডাস্ট্রিটা তৈরি করতে পারি, যেটা আমার কিন্তু একটা পেরিফেরাল ইন্ডাস্ট্রি, দে উইল বি সাপ্লাইং টু মি অ্যাজ ওয়েল অ্যাজ দোজ হু উইল বি ইন্টারেস্টেড। মনে করো ইন্ডাস্ট্রিটা পড়তে থাকি, ডিস্ট্রিবিউশন ইজ লাভ, ইনফ্যাক্ট আমি যদি ফেয়ার অ্যান্ড লাভলিরই কথা বলি, রাইট, মানে অমনি প্রেজেন্ট প্রোডাক্ট, আজকাল দিনে অন্তত 100 কোটি প্যাক বিক্রি হয়, একদম, মানে 10খানা মহিলার মধ্যে প্যান ইন্ডিয়াতে 6টা মহিলা রিপিট কাস্টমার্স অ্যান্ড লাইফ লং লয়াল কাস্টমার্স। 1975-এর প্রোডাক্ট, ইনফ্যাক্ট 2020-তে বিকজ অফ সাম নেগেটিভিজম, ক্রিটিসিজম, কালার ডিসক্রিমিনেশন, এরা কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি থেকে চেঞ্জ করে গ্লো অ্যান্ড লাভলি, রাইট? তো এরাও কিন্তু মানে কনজিউমার যে প্রেফারেন্স যে চেঞ্জ হচ্ছে, মানে ওই বিষয়ে একদম ওয়াকিবহল। মানে এরাও, যদি ইটস অ্যান এমএনসি, ইটস এমএনসি, এরাও কিন্তু ওই অ্যারোগেন্সের দিকটায় যায়নি যে কি মানে আমাদের হাতেই পুরোটা, উই আর ডুইং বিলিয়ন্স অফ ডলার সেলস। মানে গ্লো অ্যান্ড লাভলির এখনো মার্কেট শেয়ার উড বি দ্য মেজরিটি, অতটা মানে কোয়ান্টিটিতে এদের প্রোডাক্ট বিক্রি হচ্ছে। তো এই যে কনজিউমার প্রেফারেন্স চেঞ্জ হচ্ছে, মানে এইখানে তোমার কি ভিউজ? হ্যাঁ, মানে এটাও আবার আমাদের যারা ন্যাচারালিজম অর্গানিক নিয়ে কাজ করি, আমাদের কিছু সংখ্যকের প্রবণতা আছে যে আমরা আলাদা ওরা আলাদা, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তাহলে আজকে হিন্দুস্তান ইউনিলিভার এবং মিনিমালিস্টের এই অ্যামালগামেশনটা তৈরি হতো না। ভারতবর্ষ এমন একটা দেশ, এখানে কয়েকশো কোটি কাস্টমার্স, প্রত্যেকেরই কিন্তু প্রেফারেন্স, এমন নয় শুধু সিনথেটিক থাকবে, এমন নয় শুধু অর্গানিক থাকবে, হয়তো ইন্ডাস্ট্রিটা ধীরে ধীরে একটা চেঞ্জেস হবে। উই হ্যাভ টু ওয়ার্ক ইন হ্যান্ড।
কেউ তো কারোর শত্রুটা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাওয়ারনেস দিয়ে আমরা যতটা সংখ্যক কেমিক্যালসটাকে কমাতে পারি। এক্সিস্টিং যারা কনজিউমার কেয়ার প্রোডাক্ট নিয়ে এতদিন ধরে ব্র্যান্ডটা তৈরি করেছে, ডেফিনেটলি দে হ্যাভ ডান এক্সেলেন্ট। আমি নিজে পার্সোনালি তাদের থেকে শিখি। ল্যাকমে যে ব্র্যান্ডটা তৈরি ছিল, ল্যাকমের যদি কেস স্টাডিটা জানা হয়, ল্যাকমের নামটা তৈরি হয়েছিল লক্ষ্মী থেকে। ইটস পিওরলি মানে একদম ভারতীয় নাম, এবং একটা মহিলার সৌন্দর্য দেখা হচ্ছে লক্ষ্মী, আর লক্ষ্মী মানে তাকে তখন ধরা হচ্ছে মানে ওয়ার্কহলিক একজন মহিলা যিনি পাওয়ারফুল, তিনি লক্ষ্মী। সেখান থেকে ল্যাকমের নামটা থেকে চেঞ্জ হয়ে গেল, প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল, ব্র্যান্ডিংটা চেঞ্জ হয়ে গেল। সেখান থেকে আমরা যদি না শিখি, আমরা লুজিং। আমাদের যে কাজ করতে হবে, উইথ দ্যাট এক্সপিরিয়েন্স এন্ড এভরিথিং, উই হ্যাভ টু ক্রিয়েট ন্যাচারাল প্রোডাক্ট অ্যান্ড গোয়িং ব্যাক টু দেম সো দ্যাট দে গেট মানে ইন্টারেস্টেড। যদি এইরকম কিছু সম্ভাবনা তৈরি হয়, আজকে এইচইউএল যদি কোনো একটা উইং মিনিমালিস্টকে দেয়, আমি তো বলবো সেটা একটা বড় সম্ভাবনা। সো হ্যাভ টু ওয়ার্ক ইন সিঙ্ক। মানে এরাও কিন্তু মার্কেটটাকে পড়ছে, and এই যে মানে ফেয়ারনেস নিয়ে একটা যে ফ্যাড ছিল না, আচ্ছা, হ্যাঁ, সেটা তো মানে সেটা বলা উচিত না, ফর দ্য ফার্স্ট টাইম এভার ইন দ্য লাস্ট 2 ইয়ার্স 3-4% ওটা মানে কাটেল করেছে বা ডাউন করেছে। তো কনজিউমার প্রেফারেন্স এই শিফটিং, মানে এটা কাউকে যদি স্কেলে যেতে হয়, এই ব্যাপারটাকে কিন্তু মাথাতে রাখতেই হবে। একদম এগ্রিড, একদম। তো তুহিনদা, যদি লাভ দাই নেচারের প্রোডাক্ট কাউকে কিনতে হয়, কি করতে হবে যদি ক্যামেরার সামনে তুমি বলো? হ্যাঁ, লাভ দাই নেচারের প্রোডাক্ট কিনতে হলে আমাদের ওয়েবসাইট আছে www.lovethynature.net। সেখানে গিয়ে আপনি আমাদের প্রোডাক্ট লিস্ট এভরিথিং দেখতে পারেন। ইউ ক্যান রেজ ইউর রিকোয়ারমেন্ট। আমরা খুব ইমিডিয়েটলি ওটারই একখানা ইন্টারফেস তৈরি করতে চলেছি, যেখানে ডাইরেক্টলি আপনি ওখানেই অর্ডার দিতে পারবেন। ওখানে এলে আমাদের কাছে একটা রিকুইজিশন আছে। এছাড়া আমাদের ওখানে দেখবেন টোল ফ্রি নাম্বার দেওয়া আছে। ইউ ক্যান ডাইরেক্টলি কল টু দিস নাম্বার। দিস ইজ ওয়ান থিং। এছাড়া বিভিন্ন প্রক্সিমিটিতে ইউ আর লুকিং ফর দ্য প্রোডাক্ট অ্যান্ড এভরিথিং, আমরা ওয়েবসাইটে এবার অ্যাভেলেবল করে দেবো আপনার নিয়ারেস্ট জায়গার কোন কোন জায়গায় আমাদের প্রোডাক্টগুলো অ্যাভেলেবল। আপনি সেখান থেকেও সেই প্রোডাক্টগুলোকে পেয়ে যেতে পারেন। তো আজকে আরেকখানা পডকাস্ট আমার শেষ হলো, অ্যান্ড আরেকজন ইন্সপিরেশনাল পার্সোনালিটি এসে তার নিজের লাইফের স্টোরি, লাভ দাই নেচারের স্টোরি, এফএমসিজি ইন্ডাস্ট্রিতে আজকের দিনে কি প্রেফারেন্স, কোন প্রোডাক্ট চলছে, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট কিভাবে করা হচ্ছে, কেরালাতে কি কি ডিসরাপশন হচ্ছে, কলকাতার কোন জিনিসটা কমি আছে, কোন জিনিসটা আমরা বাইরে থেকে শিখতে পারি। ইনফ্যাক্ট উনি অরোভিলের কথা বললেন। অরোভিল টু মি ইজ আ গ্লোবাল ভিলেজ। যারা জানেন না, গুগলে গিয়ে আপনারা পড়াশোনা করে দেখুন যে প্রগ্রেস কোথায় মানে আস্তে আস্তে চলে যাচ্ছে। আর বাড়াবো না, আর আবার নেক্সট উইক আমি আরেকজন ইন্সপিরেশনাল এন্টারপ্রেনারকে আপনাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ অ্যান্ড টাটা। থ্যাংক ইউ।